আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখন আমরা পড়ছিলাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ, তাই তো? শুটিং অ্যান্ড এলিফেন্টটা আমরা গত ক্লাস পর্যন্ত শেষ করেছি। তো সবার কি যেগুলো পড়তে বলেছিলাম ওটা পড়েছো? ইন্ট্রোডাকশন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা এগুলো যেগুলো ছিল বইয়ে তোমাদের, পড়ছো? হুম। এবং শীট থেকেও একটু পড়তে বলেছিলাম। তো কি অবস্থা সবার, পড়ছো কি না? জি স্যার। বাকিদের কি অবস্থা, পড়ছো সবাই? আচ্ছা, তো যাও। তোমাদের কথা না বললে তো আর কথা বলানো যাবে না, কারণ তোমরা তো আর সামনে নেই, তোমরা কথা বলতে চাও না। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের রিডিং স্কিলসের উপরে কালকে যে টেস্টটা নেওয়া হয়েছিল, তো সবাই কি এটা দিয়েছো না কি অবস্থা বলো তো? অধিকাংশ মনে হচ্ছে দেওনি। কয়জন দিয়েছো একটু হাত তুলো দেখি। আচ্ছা, 7 জন হাত তুলেছে, বাকি আর কেউ দিয়েছো? স্যার, আমি কাল ভোরে রাজশাহী গেছিলাম, আস্তে আস্তে আমার 10টা বাজছিল, সেজন্য আমি কালকে এক্সামটা দিতে পারি নাই। তাহলে আজকে দিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আজকে বা কালকে মধ্যে ওকে দিয়ে স্যার। ফেলতে হবে। 63 জন তোমরা আছো গ্রুপে, সেখানে যদি মাত্র 7-8 জন হাত তোলো, ধরলাম যে 10 জন দিয়েছো, না হয় ধরলাম 15 জন দিয়েছো, তাহলে বাকিদের কি অবস্থা? বাকিদের কি এখানে দরকার নাই? স্যার, একটু। আমি দিয়ে দেবো না আজকের মধ্যেই। হ্যাঁ, তো দাও, সমস্যা নেই, আমি তো ওখানে লিখেই দিয়েছি, একটা শিটও দিয়েছি যে যদি কারোর সমস্যা থাকে সেটা আমাকে জানাতে হবে। তাহলে তো কেউই তো জানানোর প্রয়োজন মনে করনি, করছো? স্যার আমি মেসেজ দিয়েছিলাম, আপনি সিন করেননি। আচ্ছা, ওই কয়েকজন হয়তো বা মনে করলাম যে তোমরা 10 জন জানিয়েছো, তাহলে তোমরা মনে করলাম যে 10 জন পরীক্ষা দিয়েছো বা 15 জন পরীক্ষা দিয়েছো, আর 10 জন তোমরা আমাকে জানিয়েছো, তাহলে ধরলাম 25 জন, তাই তো? তাহলে বাকি আরো প্রায় 30 থেকে 35 জন, তারা কোথায় বলো? তাহলে ক্লাসে আসো মনে করো তোমরা 21 জন, তাহলে 21 জনের ভিতরে হাত তুলেছো মাত্র 7 জন। তাহলে 21 জনের মধ্যে যদি 7 জন তোলো হাত, তাহলে এখনো 14 জন এখানে তোমরা আছো যারা পরীক্ষাটা দাওনি। তাহলে পরীক্ষাগুলো যদি না দাও, তাহলে আমি তোমাদেরকে কিভাবে ধরবো? হ্যাঁ, বলো। এখন পরীক্ষাগুলো তো তোমরা দিচ্ছ না, এখন আমি তো পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, 2-10 জন দিবা না সেটা আলাদা কথা, কিন্তু যদি 2-10 জন দাও, বাকিগুলো না দাও, তাহলে সেটা কেমন হলো না? তোমাদের কি মনে হয়, তোমরা যদি আমার জায়গায় হতো তাহলে কি করতে, আমাকে সেটা একটু বলো তো। একজন বলো, যে যারা পরীক্ষা দেওনি তাদের ক্ষেত্রে, আর যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে আমাকে একটু পরামর্শ দাও যে তোমাদের এখন এই মুহূর্তে কি করা যায়। কিছু বলবো না, এটাই তো নাকি, যে স্যার যে যার মতো যা করে খুশি তাই করুক, এটাই কি সাপোর্ট করো তোমরা? না, না স্যার। তাহলে গ্রুপ থেকে বের করে দিবে, এটাও সাপোর্ট করো? হুম। না। তাহলে কি করব, তাহলে আমি আমি কোথায় দাঁড়াবো? আমি আকাশে উঠতে থাকবো? হুম। কি করবো বলো? আমার তো গ্রুপ থেকে রিমুভ করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, তো যেহেতু আমার অলরেডি নবম মাস শুরু হয়েছে আজকে, অষ্টম মাসের ক্লাসটা গতদিন শেষও হয়েছে, আর পরীক্ষাগুলো তোমরা অনেকে দাওনি, তো আগামীকাল পর্যন্ত আমি সময়টা দিয়ে দিব। যদি আগামীকালকের মধ্যে যারা যারা পরীক্ষা দিবে না, সেটা যদি সে নবম মাসের ফি দেয়ও, তাও আমি তাকে গ্রুপ থেকে রিমুভ করে দিব, এবং যদি তার টাকা আমি ফেরত দিয়ে দিব। ঠিক আছে, এটা আমি প্রথমেই বলে দিলাম ক্লাসের, যে যারা এই রিডিং স্কিলসের পরীক্ষাটা দাওনি, তার আগামী দিনের মধ্যে হয় দিয়ে দিবা, আর না হয় তোমাকে মেসেজ দিয়ে জানাতে হবে তোমার সমস্যাটা কি, আর না হলে তোমাকে আমি গ্রুপে রাখবো না। এটা হলো আমার স্টেট কার্ড কথায় তিনটা বিষয়। হয় পরীক্ষাটা দিতে হবে, না হয় তুমি পরীক্ষাটা কেন দিবা না সেটা আমাকে জানাবা। হ্যাঁ, তোমার ইনকোর্স থাকতে পারে, টেস্ট থাকতে পারে, যেগুলো জানিয়েছো অনেকে। আর না হলে আর যে পরীক্ষাটা, এতে ইনকোর্স টেস্ট চললেও 1-2-4 ঘন্টা সময় নিয়ে করা যায়, যদি নিজের প্রতি আমি সৎ থাকি আর কি, নিজের প্রতি যদি লয়াল থাকি যে আমার এটা দরকার, তাহলে পরীক্ষাটা দিতে খুব একটা সমস্যা না। আর না হলে আমি গ্রুপ থেকে রিমুভ করে দিব একদম। ঠিক আছে, যেহেতু আমি রিমুভ তো করবোই, 20 তারিখে তো একটা ডেট দেওয়াই আছে,
যে 20 তারিখ পর্যন্ত তোমাদের নবম মাসের ফি দিতে হবে, তা না আমি তো গ্রুপ থেকে সবাইকে রিমুভ করে দিব। তারপর যারা পরীক্ষাগুলো দাওনি, দুটা পরীক্ষা নিয়েছি এ পর্যন্ত, 80 মার্কের দুটা পরীক্ষা নিয়েছি। এই 80 মার্কের দুটা পরীক্ষার মধ্যে একটাও যারা দাওনি তাদেরকে তো আমি গ্রুপে নিবই না আর। এটা তোমাদের লাস্ট মান্থ, 9 মান্থ হচ্ছে তোমাদের লাস্ট মান্থ, কারণ আমাদের আর 3টা বা 4টা টেক্সট বাকি আছে, আশা করি এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে আমি আমি তো গ্রুপটা তো এমনি বন্ধ হয়ে যাবে। তারপর যদি তোমরা রিভিশন ক্লাস বা এগুলোতে থাকো তো ভালো, আমি কোশ্চেন আনসারগুলো যদি তোমাদের দিয়ে দিব, তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা। এই তোমাদের এই ব্যাচটার প্রতি আমি খুবই একটু মানে নারাজ, মানে একটু দেখলাম যে তোমরা খুবই ইনঅ্যাক্টিভ, অধিকাংশ ক্ষেত্রে অনেকটাই ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, তো যেটা বললাম একটু সবাই মাথায় রেখো, 3টা বিষয় যেটা আমি গ্রুপে লিখেও দিব। এখন বাকিটা তুমি মানবা কি নাম মানবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কারণ জীবনটাও তোমার, পড়াশোনাটাও তোমার। আমি জাস্ট একটা সাপোর্ট হিসেবে কাজ করছি, যে যে সার্ভিসটা তুমি টাকা দিয়ে কিনতেছো, এছাড়া এখানে কিছু না। হুম, আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে আজকে চলে যাব হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। তো তার আগে আমি একটু কিছু পড়া দিয়ে দিই। আমাদের রিডিং স্কিলসের কতদূর পর্যন্ত কোশ্চেন আনসার দেওয়া হয়েছিল, পড়া নেওয়া হয়েছিল রিপোর্ট পর্যন্ত? জি স্যার। রিপোর্ট, তাই না, পার্ট। তাহলে আজ থেকে আমরা স্যার লেটার পর্যন্ত দেওয়া হয়েছে, মানে লেটার পর্যন্ত লেটার পর্যন্ত পড়ায় এক্সাম নিয়েছি, নিয়েছিলেন মানে পড়ায় নিয়েছি না নেই নাই? স্যার। হ্যাঁ, পড়াইয়া এক্সামও নিছেন, পার্ট এ আর বি, পার্ট এ আর সি বি। পড়ানো হয়নি। সি তাহলে পার্ট এ বি সি লেটার পর্যন্ত নেওয়া হয়েছে, তাই তো? স্যার পার্ট এ বি, আচ্ছা সি এ নেওয়া বি, হয়নি। আচ্ছা এ বি লেটার পর্যন্ত নেওয়া হয়েছে। এখন যেহেতু তাহলে আমরা জি পার্ট সি স্যার। সহ আমরা পড়বো, সেই জন্য আমি আবারও একটু পড়াটা রিপোর্ট থেকে দিতে শুরু করছি। আর যেহেতু আগে থেকে পড়া হয়েছে, তাহলে আমি একটু একটা একটা করে টপিক দিয়ে দিই। হুম, কি ব্যাপার, বাংলা হয়ে আছে কেন? read short and with broad questions of report writing in English writing skills। এটার জন্য English skills within 18 তারিখ 25 তারিখের মধ্যে। এর ভিতরে তোমরা রাইটিং স্কিলসের রিপোর্ট অংশের, আমি হয়তো ব্রড কোশ্চেনগুলো এখন শেয়ার করা হয়েছে কিনা ওটা আমি দিয়ে দিব, সবাই তোমরা একটু পড়ে নিবা। আর ব্রিফটা শর্ট যেহেতু পড়া আছে, স্যার রিপোর্টের গুলো করা হয়েছে, পার্ট সি শেয়ার হয়েছে শেয়ার। আচ্ছা আমি দেখবো, হয়তো আমি আরেকবার দেখে দিয়ে দিব যদি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা লং ওয়াক টু ফ্রিডম ওটা আজকে দেখি কতটুকু পড়া যায়। লং ওয়াক টু ফ্রিডম কার লেখা? নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা। এটা হচ্ছে আমাদের 6তম নন ফিকশন। দেখো আমরা এখানে একটু তার ক্যারিয়ার বা এগুলো সম্পর্কে একটু ধারণা নিব। আমরা একটু তার ছবিটা দেখে আসি। হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? কৃষ্ণাঙ্গদেরকে নিয়ে আন্দোলন করছিল তাদের অধিকারের জন্য, হ্যাঁ, জেলেও ছিল অনেক বছর। তাহলে হচ্ছে নেলসন ম্যান্ডেলা বা নেলসন রহিলাহালা, হ্যাঁ এরকম একটি নাম। দেখো তিনি 2013 সালের 5ই ডিসেম্বর মারা যান এবং 1918 সালে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন, আচ্ছা তোমরা এইচএসসি লেভেলে নিশ্চয়ই নেলসন ম্যান্ডেলা সম্পর্কে একটা প্যাসেজ পড়েছো নাকি? জি স্যার, জি স্যার, ছিল। হ্যাঁ, তো সেখানে একটা তত্ত্ব সম্পর্কে আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে অ্যাপার্থাইড। হ্যাঁ, অ্যাপার্থাইড কি জিনিস? অ্যাপার্থাইড বর্ণ বৈষম্য। তাই না? এই বর্ণ বৈষম্যটা কি সেটা সম্পর্কে আমরা একটু দেখব। দেখো আগে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জানি।
তিনি ছিলেন হচ্ছে, দেখো, নেলসন ম্যান্ডেলা ইজ আ টাওয়ারিং ফিগার ইন দ্য ফাইট এগেইনস্ট অ্যাপার্থাইড ইন সাউথ আফ্রিকা। অ্যাপার্থাইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য, মানে গায়ের রঙের উপর ডিপেন্ড করে তোমার বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা, বিশেষ করে যারা ব্ল্যাক তাদেরকে। কারণ যারা হচ্ছে হোয়াইট, তারা সাউথ আফ্রিকাকে শাসন করছিল, এবং হোয়াইট পিপলরা, বিশেষ করে যারা কৃষ্ণাঙ্গ, তাই তো, তাদেরকে তারা স্থানীয় পিপল হলেও, স্থানীয় লোকজন হলেও বা নেটিভ পিপল হলেও তাদেরকে সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত করছিল। যেমন আমরা দেখে আসলাম, আমরা হচ্ছে ওই যে তোমার মোটামুটি দেখেন এখানে যতগুলো নন ফিকশন আছে সবগুলো কিন্তু একই ধরনের, তাই না? আমরা গেটিসবার্গ অ্যাড্রেস দেখছি, যেখানে আই হ্যাভ এ ড্রিম, গেটিসবার্গ তারপর অ্যাড্রেস হচ্ছে আই হ্যাভ আ কাছাকাছি। ড্রিম, সেখানেও আমরা একই কথা দেখলাম। তারপর মনে করো যে ব্রিটিশরা আমাদের ভারতীয় উপমহাদেশেও কিন্তু আমাদেরকে শাসন করছে, তাই না? সেক্ষেত্রে আমরা দেখলাম রবীন্দ্রনাথ ট্যাগোরের যে লেটারটা, সেখানেও আমরা একই জিনিস পেলাম। আবার শুটিং অ্যান এলিফেন্টে, সেখানেও কিন্তু দেখো নেটিভ পিপলদের উপরে অত্যাচার করছে ব্রিটিশরা। তার মানে পুরোটাই, ছয়টা যে পড়লাম, এই পুরো ছয়টাই হচ্ছে ব্রিটিশ বিরোধী একটা লেখা, যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশেরা তারা কলোনি স্থাপন করে নেটিভ পিপলদেরকে অপ্রেসড এবং রিপ্রেসড করেছে, হ্যাঁ, এবং তাদের বেসিক রাইটস থেকে তাদেরকে বঞ্চিত করেছে। ঠিক সাউথ আফ্রিকাতে একই ঘটনা, তাই না? সাউথ আফ্রিকাতেও একই ঘটনা ঘটছে, যে সেখানেও তারা করছে কি, ব্ল্যাক পিপলদেরকে স্লেভের মতো করে ব্যবহার করেছে, কুকুরের মতো করে আচরণ করেছে, হ্যাঁ, তাদের অধিকার থেকে তারা বঞ্চিত করেছে। তো এই জন্য এই বিষয়গুলো নিয়ে নেলসন ম্যান্ডেলা ব্যাপক হারে প্রতিবাদ করেছেন, তাই তো। এই জন্য তিনি বেশ কয়েকটা সংগঠনে যোগ দিয়েছেন, এবং এদের প্রতিবাদ করার মানে যে দায়ে তাকে জেলও খাটতে হয়েছে প্রায় 30 বছর, তাই না? আমরা জানি 30 বছর মানে 27 বছর তিনি জেলে ছিলেন। দেখো তাকে তার একটা নাম বলা হচ্ছে মাদিবা, হ্যাঁ, এটা আমরা এইচএসসি লেভেলে পেয়েছিলাম, তাই না? এটা তার ক্ল্যান জি নেম। স্যার। ক্ল্যান নেম মানে কি? বংশীয় নাম, তাই না? জি স্যার। বংশীয় নাম। আমি জাস্ট দ্রুত একটু পড়তে যাচ্ছি। তিনি কিন্তু ল পড়েছেন, আইন পড়েছেন, তিনি কিন্তু একজন লয়ার হিসাবে তিনি কিন্তু পড়াশোনা করেছেন, হ্যাঁ। তারপরেও তার দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি কিন্তু আন্দোলন করেছেন। দেখো, এন্টি অ্যাপার্থাইড অ্যাক্টিভিজম, ম্যান্ডেলা বিকাম ইনভলভড ইন দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এটা একটু লিখে রাখবো, কারণ ব্রিফ কোশ্চেনের সময় আসে যে এএনসির ফুল মিনিং কি, বা নেলসন ম্যান্ডেলা যে সংগঠনে যোগ দিয়েছিল তার নাম কি। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তাই তো। কত সালে? 1940-এ তিনি ইনভলভড হন। তিনি প্রথমে ছিলেন হচ্ছে ইউথ লীগের মেম্বার হিসাবে, পরবর্তী তিনি এএনসির প্রেসিডেন্ট হয়ে যান, হ্যাঁ। এবং তিনি আগে এএনসি ছিল হচ্ছে তোমার একটা মানে কি বলবো, বেসামরিক একটা সংগঠন, তাই তো, বা অস্ত্র যাদের ছিল না, কিন্তু সেটা পরবর্তীতে দেখা যাচ্ছে তিনি আর্ম রেসিস্টেন্স তৈরি করেন, হ্যাঁ। তা বলছে, দেখো, বিকামিং ইনক্রিজিংলি ইনভলভ ইন দ্য স্ট্রাগল এগেইনস্ট অ্যাপার্থাইড, দ্য ইনস্টিটিউশনাল সিস্টেম অফ রেশিয়াল সেগ্রিগেশন অ্যান্ড ডিসক্রিমিনেশন, হ্যাঁ। তাহলে অ্যাপার্থাইড মানে হচ্ছে ইনস্টিটিউশনাল সিস্টেম, এটা একটা প্রাতিষ্ঠানিক পদ্ধতি যার মাধ্যম দিয়ে বর্ণ বৈষম্য প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা বিশেষ করে কারা করেছে? দ্য হোয়াইট মাইনরিটি গভর্নমেন্ট ইন সাউথ আফ্রিকা। তাহলে কারা মেজর ছিল? তাহলে হোয়াইটটা যদি মাইনরিটি হয়, তাহলে মেজরিটি কারা ছিল? ব্ল্যাক। ব্ল্যাকেরা ছিল, তাই না? ব্ল্যাক। হ্যাঁ, এবার বলছে ইমপ্রিজনমেন্ট। কৃষ্ণাঙ্গ। হ্যাঁ, ম্যান্ডেলাস অ্যাক্টিভিজম লিড টু হিজ অ্যারেস্ট অ্যান্ড ইমপ্রিজনমেন্ট মাল্টিপল টাইমস। ইন 1962 হি ওয়াজ সেন্টেন্স টু লাইফ ইন প্রিজন, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ফর হিজ ইনভলভমেন্ট ইন এন্টি অ্যাপার্থাইড অ্যাক্টিভিটিস। হি স্পেন্ড 27 ইয়ার্স ইন প্রিজন, প্রাইমারলি অন রোবেন আইল্যান্ড। এটা একটু দাগিয়ে রাখবা, যে তাকে যে প্রিজনে রাখা হয়েছিল তার নাম হচ্ছে রোবেন আইল্যান্ডে অবস্থিত, তাই তো, মানে সেই প্রিজনটা রোবেন আইল্যান্ডে অবস্থিত। হোয়ার হি বিকেম আ সিম্বল অফ এন্টি অ্যাপার্থাইড মুভমেন্ট অ্যান্ড গার্নার্ড ইন্টারন্যাশনাল অ্যাটেনশন, হ্যাঁ। তার এই জেলে বন্দি থাকা নিয়ে ব্যাপক একটা সারা বিশ্বে একটা বিশাল আন্দোলন সৃষ্টি হয়, এবং শেষ পর্যন্ত তৎকালীন প্রেসিডেন্ট, বলো তো নামটা কি মনে আছে? তোমরা এইচএসসি লেভেলে তো পড়েছিলা, সেই প্রেসিডেন্টের নাম কি? হোয়াইট প্রেসিডেন্ট, মনে আছে? যে তাকে মুক্ত করেছিল? না স্যার। FW ক্লার্ক এই নামে একজন, এবং দুজনে মিলে নোবেল পুরস্কারও পেয়েছিল, হ্যাঁ। তাহলে তৎকালীন প্রেসিডেন্ট ছিল হচ্ছে FW ক্লার্ক, ঠিক আছে তো। এই যে FW ক্লার্ক সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট ছিল। তো তিনি দেখলেন তো বিপদ, এনাকে তো বন্দি রাখলে আমাদের বিপদ আছে হোয়াইট পিপলদের, এই জন্য কি করলো? রিলিজ অ্যান্ড নেগোসিয়েশন। ম্যান্ডেলা ওয়াজ রিলিজ ফ্রম প্রিজন অন February 1990
amid growing domestic and international pressure on South African government to end apartheid. Following his release, he worked tirelessly to negotiate an end to apartheid, establish a democratic government in South Africa. তার যে প্রেসিডেন্সি, তিনি প্রেসিডেন্ট হন কত সালে? ইন 1994। তাহলে জেলখানা থেকে মুক্ত হওয়ার পর তিনি হন বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা ইন কান্ট্রিজ ফার্স্ট ফুলি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেটিক ইলেকশন। গণতান্ত্রিক ভোটের মাধ্যমে তিনি প্রথম খ্রিস্টাঙ্গ প্রেসিডেন্ট হন। During his presidency, he focused on reconciliation between South Africa's racial groups and worked to dismantle the legacy of apartheid. তাহলে legacy of apartheid, তাহলে apartheidের যে ট্রেডিশন চলছিল সেটাকে কীভাবে ডিসম্যান্টেল করা যায়, দূর করে কীভাবে আফ্রিকায় একটা মানে কি বর্ণবৈষম্যহীন জাতি গঠন করা যায়, দেশ গঠন করা যায়, সেটা নিয়ে তিনি কাজ করেছেন। পোস্ট প্রেসিডেন্সিয়াল অ্যাক্টিভিটিস, তারপর তিনি মোটামুটি দেখো এখানে বলছে কি, আফটার স্টেপিং ডাউন অ্যাজ প্রেসিডেন্ট ইন 1999, 1999 সালে তিনি প্রেসিডেন্সি থেকে স্টেপ ডাউন করেন বা পদত্যাগ করেন। ম্যান্ডেলা রিমেইনড অ্যাক্টিভ ইন পাবলিক লাইফ, অ্যাডভোকেটিং ফর ভেরিয়াস কজেস ইনক্লুডিং HIV or AIDS awareness and conflict resolution. He established the Nelson Mandela Foundation to promote his legacy and work on issues such as education and rural development. এগুলো নিয়ে কাজ করার জন্য তিনি পরবর্তীতে কাজ করেছেন। তার মানে আমরা তার জীবনটা ধরে বুঝতে পারছি যে হি ওয়াজ কমপ্লিটলি অ্যাক্টিভ for the betterment of the people around the world, not only of his own country but also throughout the world. Especially he worked against AIDS, because AIDS is a very grim disease and very dangerous disease for which the people of South Africa and around became totally কি বলবো এখানে মানে হতাশ হয়ে disappointed, because most of the people died because of this ভাইরাস আর HIV যেটা। তা বলছে ওভারঅল ম্যান্ডেলা ইজ রিমেম্বার্ড অ্যাজ ওয়ান অফ দ্য, এটা গেল। তাহলে আমরা দেখলাম যে তিনি নোবেল, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993। তাহলে প্রেসিডেন্ট হওয়ার আগেই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাই তো? এবং সেটা নোবেল পুরস্কারটা ভাগ করে নিয়েছিলেন কার সাথে? সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট FW de Klerk ফর দেয়ার এফোর্ট টু ডিসম্যান্টেল অ্যাপার্থাইড পিসফুলি। ম্যান্ডেলা পাসড অ্যাওয়ে অন December 5, 2013, বাট হিজ লেগাসি কন্টিনিউস, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই হলো ব্যাপার। এখন অ্যাপার্থাইড কি সাউথ আফ্রিকাতে, এইটা আমরা একটু দেখি যে আসলে কি কি বিষয়গুলো ছিল, কি হচ্ছিল এই সময়ে, এই সম্পর্কে, কারণ পুরো প্যাসেজের সাথে রিলেটেড আমাদের এই বিষয়গুলো জানতে হবে। দেখো এখানে একটা বিষয় দেওয়া আছে, এটা একটু পড়তে পারছো সবাই? দাঁড়াও, কোথায় গেল, কোথায় হারালাম? এই যে দেখো এখানে কি লেখা আছে উপরে ইংরেজিতে, For use by white persons. এরকম করে লেখা থাকতো যে এখানে হোয়াইট পিপলস এর আসবে না। দেখেন নিচে কি লেখা আছে, দিস পাবলিক প্রেমিসেস and the amenities thereof have been reserved for the exclusive use of white persons. তাহলে এই যে এলাকাটা, এই যে জায়গাটা বা এখানে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে এটা শুধুমাত্র হোয়াইট পার্সনদের, তার মানে এখানে ব্ল্যাক পার্সনটা থাকতে পারবে না, বাই অর্ডার প্রভিন্সিয়াল সেক্রেটারি। তো এইভাবে করে তাদেরকে কি কি ভাবে মানে ইয়া করতো দেখো। কি হলো এটা? ওকে, তো যাই হোক আমরা যদি একটু দেখি এই জায়গায় কিছু কিছু বিষয় যে অ্যাপার্থাইডটা কি বলছে। অ্যাপার্থাইড দ্য সিস্টেম অফ ইনস্টিটিউশনাল রেসিয়াল সেগ্রিগেশন অ্যান্ড ডিসক্রিমিনেশন এনফোর্সড বাই সাউথ আফ্রিকান গভর্নমেন্ট 1948 to 1994। তাহলে মোটামুটি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত, তাই না, 1993 সাল পর্যন্ত বা 1994 সাল পর্যন্ত, কারণ 94 তিনি প্রেসিডেন্ট হন। এবং এটা শুরু হয়েছিল 1948 সালে, যখন ব্রিটিশরা মোটামুটি আমাদের এদিক থেকে মোটামুটি পালিয়ে গিয়েছিল, না, যখন ব্রিটিশ বুঝতে পেরেছিল এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী। স্ট্যান্ডস অ্যাজ ওয়ান অফ দ্য ডার্কেস্ট চ্যাপ্টার ইন দ্য কান্ট্রিজ হিস্ট্রি। দেখো এখানে আমরা যদি দেখি, দ্য রুটস অফ অ্যাপার্থাইড ক্যান বি ট্রেসড ব্যাক টু কলোনিয়ালিজম অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ হোয়াইট সুপ্রিমেসি ইন সাউথ আফ্রিকা। তাহলে অ্যাপার্থাইডের মূল কারণই হচ্ছে কলোনিয়ালিজম এবং বিশেষ করে সাউথ আফ্রিকাতে হোয়াইট পিপলদের যে প্রভাব, সেই প্রভাবটাকে প্রতিষ্ঠা করার জন্য, যাতে হোয়াইটদের প্রভাব থাকে আর আস্তে আস্তে ব্ল্যাকদের অধিকার কমে যায়। তারপর হচ্ছে উইথ দ্য অ্যারাইভেল অফ ডাচ সেটলার ইন 17th century ফলোড বাই দ্য ব্রিটিশ কলোনিয়ালিজম। আমরা জানি
যে আমরা ইতিহাস থেকে যদি পড়ে থাকি তাহলে দেখব যে প্রথমে পর্তুগিজরা কিন্তু এই উপমহাদেশ বা আফ্রিকা এই দিক থেকে এসেছিল, পরবর্তীতে ডাচেরা আসলো এবং ব্রিটিশরা তো সবার শেষে। তাহলে ডাচরা যখন এখানে সেটেল করলো 17 শতকের দিকে, তারপরে আসলো ব্রিটিশ কলোনিয়ালাইজেশন। সবাই মিলে করলো কি রেশিয়াল হায়ারকিক্স আর ইনফ্লুয়েন্স, মানে এখানে দেখানো হলো যে কারা কোন পদে থাকবে, হ্যাঁ, কারা কি সুবিধা পাবে। অ্যান্ড পলিসিস অফ সেগ্রিগেশন ওয়ার ইমপ্লিমেন্টেড টু মেনটেন হোয়াইট ডমিনেশন। However, it was not until the National Party came to power in 1948 that apartheid was formalized into law. কিন্তু যখন ন্যাশনাল পার্টি নামের যে দলটা হোয়াইট পিপলদের, সেটা যখন ক্ষমতায় আসলো, তখন তো মোটামুটি অ্যাপার্থেড একটা আইনই হয়ে গেল। 1948 সাল থেকে একটা আইনই হয়ে গেল। তার আগ পর্যন্ত আইন ছিল না, কিন্তু মোটামুটি দমন পীড়ন চলতো। তাহলে কি হলো, আন্ডার অ্যাপার্থেড দ্য গভর্নমেন্ট ক্লাসিফাইড পিপল ইনটু, দেখো, রেশিয়াল গ্রুপস লাইক হোয়াইট, ব্ল্যাক, কালার্ড আর ইন্ডিয়ান, এরকম বিভিন্ন গ্রুপে কিন্তু ভাগ করে ফেলেছিল। ঠিক আছে, তো হোয়াইট পিপল, কালার্ড পিপল, ব্ল্যাক পিপল, ইন্ডিয়ান পিপল। তাহলে ব্ল্যাক কারা, যারা একদম কালো, আর কালার্ড কারা, যারা একদম কালো না, একটু ধূসর টাইপের। হ্যাঁ, দেখো দেখো, কালার্ড পিপল বলতে আমরা বুঝতেছি ইন সাউথ আফ্রিকা অ্যাজ আ ডাইভার্স গ্রুপ অফ পিপল উইথ মিক্সড অ্যানসেস্ট্রি। মানে তারা কিছুটা একদম পুরোপুরি ব্ল্যাক না, যেমন আমরা বলতে পারি আমরা হচ্ছে কালার্ড। হ্যাঁ, আমরা বিভিন্ন কালারের, আমাদের বিভিন্ন গায়ের রং, আমরা পুরোপুরি কালো না। হ্যাঁ, দেখো বলছে কি এখানে, অ্যাপার্থেড গভর্নমেন্ট ক্লার ফর এনিওয়ান হু ওয়াজ ডিমড মাল্টিরেশিয়াল, যাদের মাল্টিরেশিয়াল, শুধু ব্ল্যাক না বা হোয়াইট না বা ইন্ডিয়ান না, কিন্তু বিভিন্ন রেসের সংমিশ্রণে তৈরি, হ্যাঁ, সংকর জাতীয় যে মানুষগুলো। কি হলো স্যার, কথা বোঝা যায় না। হ্যাঁ, নেটে একটু সমস্যা করছে। এই যে মনে করো এই মানুষগুলো যেগুলো একদম পুরোপুরি ব্ল্যাক না, যদি আমরা ব্ল্যাক দেখি তো একদম পুরো ব্ল্যাক, একদম কুচকুচে কালো। এই যেমন করে এটা হচ্ছে কি পুরো কালো। হ্যাঁ, এই যে দেখো কেমন কালো, এটা হচ্ছে পুরো ব্ল্যাক। আর ওরা হলো হচ্ছে কালার্ড। আর হোয়াইট তো আছে, আমরা যদি হোয়াইট দেখি তো একদম সাদা ফকফকা। হ্যাঁ, এটা হচ্ছে মনে করো হোয়াইট, তাই না? এই যে এই বেডটা হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট। আর ইন্ডিয়ান কারা ছিল, যেটা আমাদের মতো দেখতে, এরা হচ্ছে ইন্ডিয়ান, তাই তো? সাউথ আফ্রিকাতেও এই জাতীয়, যারা সাউথ আফ্রিকা, তারপর হচ্ছে তোমার এগুলো দেখতে একটু অন্য ধরনের চেহারা, হ্যাঁ, আমাদের মতোই দেখতে। তো এরকম কয়টা ভাগে ভাগ করলো তারা, টোটাল রেসিয়াল গ্রুপে হোয়াইট, ব্ল্যাক, কালার্ড এন্ড ইন্ডিয়ান, অ্যান্ড এনফোর্স স্ট্রিক্ট সেগ্রিগেশন ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ ইনক্লুডিং হাউজিং। দেখো সব স্ট্রিক্ট করে দিল, হ্যাঁ, যে কারা কোনটা ব্যবহার করতে পারবে, হাউজিং, এডুকেশন, হেলথ কেয়ার, এমপ্লয়মেন্ট, সব দিক থেকে বঞ্চিত করলো। দ্য গ্রুপ এরিয়াস অ্যাক্ট, এবং একটা এরিয়া অ্যাক্ট করা হলো যে কারা কোথায় থাকতে পারবে। 1950-তে ফোর্সিবলি রিলোকেটেড মিলিয়ন্স অফ নন হোয়াইট সাউথ আফ্রিকানস ফ্রম দেয়ার হোমস টু ডেজিগনেটেড এরিয়াস। তাহলে তাদের বাড়ি থেকে তাদেরকে বের করে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট এলাকায় বন্দি করে রাখলো, বেসড অন দেয়ার রেস, ক্রিয়েটিং সেগ্রিগেটেড অ্যান্ড নেইবারহুডস অ্যান্ড রিএনফোর্সিং রেশিয়াল ডিভিশনস। হ্যাঁ, এভাবে। এডুকেশন ওয়াজ অলসো আ কি টুল ফর পারপেচুয়েটিং অ্যাপার্থেড আইডিওলজি। এডুকেশনের মধ্যেও এটা নিয়ে আসা হয়েছে যে সবার জন্য শিক্ষা নয়। বিশেষ করে দেখো বলছে discriminatory laws restricted the rights of non-white citizens to vote, own property and move freely within the country. তাহলে যারা নন হোয়াইট তাদের ভিতরে, তাদের উপরে এমন আইন জারি করা হলো যে তারা ভোট দিতে পারবে না, নিজের কোনো সম্পত্তি থাকবে না, তারপর হচ্ছে যেখানে সেখানে তারা ঘুরতে পারবে না, এরকম একটা বিষয়। এছাড়াও রয়েছে দেখো, দ্য ইম্প্যাক্ট অফ অ্যাপার্থেড ওয়াজ ডেভাস্টেটিং। বিশেষ করে এই জায়গায় দেখি ফ্যামিলিজ ওয়ার টোর্ন অ্যাপার্ট, পরিবার থেকে মানুষজন বিচ্ছিন্ন হওয়া শুরু করলো। কমিউনিটিজ ওয়ার ডিসরাপ্টেড, একসাথে থাকতে দেওয়া হলো না, হ্যাঁ, যাতে তাদের ভিতরে শক্তি গচ্ছিত না হয়, শক্তি যেন না থাকে। হ্যাঁ, অ্যান্ড কাউন্টলেস লাইফস আর শ্যাটার্ড বাই পভার্টি, ডিসক্রিমিনেশন অ্যান্ড স্টেট স্যাংশন ব্রুটালিটি। বিশেষ করে পুলিশ ব্রুটালিটি, হ্যাঁ, যে যে মানে যাকে খুশি ধরে নিয়ে আসতে পারবে, অত্যাচার করতে পারবে, মানে এইভাবে মানে প্রচুর অত্যাচার করেছে ব্ল্যাকদের উপরে, বিশেষ করে ব্ল্যাকদের উপরে। এছাড়াও অ্যাপার্থেড অলসো স্পার্কড রেসিস্টেন্স অ্যান্ড রেজিলিয়েন্স অ্যামং দোজ হু রিফিউজ টু অ্যাকসেপ্ট ইনজাস্টিস। কিন্তু সবাই তো আর মেনে নিবে না, তাই না? অতএব ব্ল্যাক পিপলটা কি করা শুরু করলো, তারা প্রতিবাদ করা শুরু করলো। এ কারণে কি হলো, দেখো, দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠিত হলো ইন 1912, emerged as a leading voice of opposition to apartheid. তাহলে এই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এটা একটা লিডিং ভয়েস হিসেবে আসলো
যাতে এই অ্যাপার্থেডের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। দেখো, অ্যাডভোকেটিং ফর নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ইকুয়াল রাইটস ফর অল সাউথ আফ্রিকানস, বিশেষ করে ফিগার সাচ অ্যাজ নেলসন ম্যান্ডেলা, ওয়াল্টার সিসুলু, হ্যাঁ, আলবার্টিনা সিসুলু, এরা হয়ে গেল বিকাম সিম্বলস অফ দ্য এন্টি অ্যাপার্থেড স্ট্রাগল, ইন্সপায়ারিং মিলিয়ন্স বোথ উইদিন সাউথ আফ্রিকা অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এদের আন্দোলন দেখে মোটামুটি প্রতিবাদটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো এইভাবে তারা অত্যাচারিত হয়েছে। শেষ পর্যন্ত কি দেখা হলো দেখো, দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি অলসো প্লেড আ ক্রুশাল রোল ইন আইসোলেটিং দ্য অ্যাপার্থেড রেজিম থ্রু ইকোনমিক স্যাংশন, ডিপ্লোম্যাটিক প্রেশার অ্যান্ড সাপোর্ট ফর অ্যান্টি অ্যাপার্থাইড মুভমেন্ট। তার মানে বিশ্বের মানুষও এই অ্যান্টি অ্যাপার্থেড মুভমেন্টে সাহায্য করেছে। এছাড়া দেখে, দ্য ইউনাইটেড নেশনস কন্ডেমড অ্যাপার্থেড অ্যাজ আ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, অ্যান্ড অর্গানাইজেশন সাচ অ্যাজ অ্যান্টি অ্যাপার্থেড মুভমেন্ট mobilized global solidarity in support of the struggle for justice, দেখো, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ইন সাউথ আফ্রিকা। তার মানে ইউএন সহ আন্তর্জাতিক সংগঠনগুলো এই অ্যাপার্থেড বা বর্ণবৈষম্য দূর করার জন্য সাপোর্ট করেছে। Despite decades of repression and resistance, apartheid ultimately crumbled under the weight of its own contradiction. Crumble মানে কি? ভেঙে পড়া। আস্তে আস্তে অ্যাপার্থাইডটা দূরীভূত হয়। The release of Nelson Mandela from prison in 1990 marked the beginning of a new era of negotiations and reconciliation, culminating the first multiracial election in 1994, which saw Mandela selected as the Africa's first black president. আর যখন তিনি হলেন তখনই কি হলো? দ্য এন্ড অফ অ্যাপার্থাইড ushered in the new era of democracy, equality and hope for South Africa. But its legacy continues to reverberate in the country's social, economic and political landscape. কিন্তু তার দেখা যাচ্ছে তিনি মারা গেছেন, তারপরও তার যে দেখানো পথ তা কিন্তু এখনো চলমান রয়েছে, না? তো এইভাবে মোটামুটি আমরা দেখলাম যে সাউথ আফ্রিকার পিপলদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে, যেটা এইখানে আমরা যদি দেখি, সাউথ আফ্রিকাকে কিন্তু রেইনবো নেশন বলা হয়। বুঝতে পারছো? রেইনবো মানে কি বলতো? রেইনবো মানে কি? রংধনু। রংধনু। কেন রংধনু বলা হচ্ছে সাউথ আফ্রিকার মানুষজনকে? কারণ বিভিন্ন রঙের মানুষ, হুম। এরকম কিছু। দেখো কিভাবে সাউথ আফ্রিকার পিপলদেরকে অত্যাচার করা হতো। হ্যাঁ, দেখো, দ্য হোয়াইটস হ্যাড দেয়ার ওয়ে অ্যান্ড সে, মানে যা বলার যা করার তা হোয়াইটরাই করতো। ইন্টাররেশিয়াল ম্যারেজেস ওয়ার ক্রিমিনালাইজড। হ্যাঁ, এক রেসের মানুষ অন্য রেসের মধ্যে বিয়ে করতে পারবে না, অন্য রেসের সাথে। এটা যদি হতো তাহলে সেটা ক্রিমিনালাইজ অ্যাক্টিভিটি মনে করা হতো। ব্ল্যাক সাউথ আফ্রিকানস কুড নট ওন প্রপার্টি। এডুকেশন ওয়াজ সিগ্রেগেটেড। পিপল ইন সাউথ আফ্রিকা ওয়াজ ক্লাসিফাইড ইন্টু রেশিয়াল গ্রুপস। ওই জন্য দেখলাম ক্লাসিফাই করা আছে 4টা গ্রুপে। The African National Congress Party was banned. Not all white people are for apartheid. হ্যাঁ, অ্যাপার্থেড কি সব হোয়াইটরাই কি পছন্দ করতো? বলে সবাই কি বর্ণবৈষম্যকে সাপোর্ট করতো? না, যেমন এখন অনেকেই ছিল যারা সাপোর্ট করেনি, তাই যেটা আমরা আই হ্যাভ আ ড্রিমে দেখেছি, যে বলতেছে যে এখানে অনেক হোয়াইট পিপল আছে যারা আমাদের পক্ষে, যারা চায় যে বর্ণবৈষম্য না থাকুক। পুলিশ ব্রুটালিটি ওয়াজ রিফ অন ব্ল্যাক সাউথ আফ্রিকানস। ব্যাপক পরিমাণে পুলিশ ব্রুটালিটি এনফোর্স করা হতো। ব্ল্যাক সাউথ আফ্রিকানস আর রিকোয়ার্ড টু ক্যারি পাসেস। তারা যেখানে যেত তাদেরকে একটা পাস রাখতে হতো, যেমন ওই যে তোমার রোহিঙ্গাদের অবস্থা যেমন, না, রোহিঙ্গাদের মতো। ব্ল্যাক সাউথ আফ্রিকানস আর ফোর্স টু লার্ন আফ্রিকান ল্যাঙ্গুয়েজ। তাদের নিজস্ব ভাষা বাদ দিয়ে তাদেরকে আফ্রিকানস শিখতে হবে, মানে ব্যাপারটা হচ্ছে অন্য একটা ভাষা, যেটা আমাদের উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছে, তাই না? ওইরকম ভাবে। তো যাই হোক, এইটা তোমরা একটু পড়বা, নেলসন ম্যান্ডেলাস হিরোইক স্ট্রাগল। এটা একই কথা, যেহেতু কিছু কিছু আছে একটু পড়ে নিবা। আমরা এখন সরাসরি টেক্সটে চলে যাই। দেখো, এইটা হচ্ছে একটা বই, লং ওয়াক টু ফ্রিডম, একটা বড় বই, কিন্তু আমরা যেটা পড়তেছি সেটা হলো পার্ট 11 এর চ্যাপ্টার 115। দেখো, বইয়ের 11 নাম্বার পার্ট এবং চ্যাপ্টার নাম্বার হচ্ছে 115। তার মানে কতগুলো চ্যাপ্টার আছে, তার ভিতর থেকে আমরা শুধুমাত্র তার একটা ভাষণ, যেদিন তিনি প্রেসিডেন্সি গ্রহণ করলেন, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন, সেই দিনে ফর্মাল যে একটা শপথ অনুষ্ঠান হয়, সেখানে তিনি কি বলেছিলেন সেটা মেইনলি এখানে বলা আছে, এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো তিনি প্রেসিডেন্ট হলেন কত সালে জানো?
1994 1994 সালে। 1994। এবং তিনি যেদিন গ্রহণ করলেন সেটা হচ্ছে 10 মে। হ্যাঁ, 10ই মে। দেখো যদি আমরা একটু দেখি, এই হচ্ছে ম্যান্ডেলা, মনে করো তিনি, এই যে দেখো, নেলসন ম্যান্ডেলা took the oath as president of South Africa on 10 May 1994 and announced a government of national unity on 11 May 1994। তাহলে গভর্নমেন্ট অফ দ্য ন্যাশনাল ইউনিটি, এই হচ্ছে এই যে তিনি শপথ নিচ্ছেন। হ্যাঁ, এই হচ্ছে কিন্তু এফডব্লিউডি ক্লার্ক, ঠিক আছে। দেখো আমরা একটু এফডব্লিউডি ক্লার্ককে দেখি। এই হচ্ছে এফডব্লিউডি ক্লার্ক, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট। দেখো, 7 স্টেট প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। তার আগে ছিল হচ্ছে পিটার উইলিয়াম বোথা, তারপরে আসলো নেলসন ম্যান্ডেলা অ্যাজ প্রেসিডেন্ট, তখন তিনি হয়ে গেলেন ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট সাউথ আফ্রিকা। এখানে বলা হচ্ছে দেখো 10 মে থেকে 10 মে 1994 থেকে 30 জুন 1996, সার্ভিং উইথ থাবো বেকি প্রেসিডেন্ট ছিলেন আর প্রেসিডেন্ট ইত্যাদি। যাও, তাহলে এখানে আমরা দেখলাম যে নেলসন ম্যান্ডেলা 10 মে তার ছিল হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট, সেকেন্ড বা এরকম তিনি মেন প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। এই যে দেখো 3 জন। আচ্ছা, তো এখানে যেটা তিনি গ্রহণ করেছিলেন তার একটা জায়গা আছে, আমি এটা একটু কেটে দিই, এটাও বাদ দিয়ে দিলাম। ওকে, স্যার এটি অটোবায়োগ্রাফি লং ওয়াক টু ফ্রিডম এটা। ইয়েস ইয়েস, অটোবায়োগ্রাফি। এটা একটু দেখে রাখো, হ্যাঁ, কারণ এই যে এটা নামটা আসবে মেনলি এখানে তিনি শপথটা নিয়েছিলেন এই জায়গায়। হ্যাঁ, এই যে ইউনিয়ন বিল্ডিং বলা হচ্ছে এটাকে, হ্যাঁ, ইউনিয়ন বিল্ডিং বা পার্লামেন্ট বিল্ডিং যেটা মেনলি এদের। হ্যাঁ, এখানে দেখো 10 মে ডন রাইট অ্যান্ড ক্লিয়ার। ডন মানে কি? ভোর হওয়া না, মানে তিনি স্মরণ করছেন যেহেতু একটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, তিনি ওটা লিখেছেন যে যা ঘটেছিল তা তিনি লিখতেছেন যে ভোর হলো, পরিষ্কার একটা দিন। ফর দ্য পাস্ট ফিউ ডেজ, তার আগের কয়েকদিন ধরে, আই হ্যাড বিন প্লিজেন্টলি বিসিজড বাই ডিগনিটারিজ অ্যান্ড ওয়ার্ল্ড লিডার্স। হ্যাঁ, যে তার কয়েকদিন আগে থেকেই আমাকে পুরো পুরো ঘিরে ধরে আছে। হ্যাঁ, বিশেষ মানে কি? ঘিরে থাকা বিশ্বের বিভিন্ন ধরনের ডিগনিটারিজ, তাই তো, মানে ডিগনিফাইড পার্সন এবং ওয়ার্ল্ড লিডার্সরা, হু আর কামিং টু পে দিয়ার রেসপেক্টস বিফোর দ্য ইনাগুরেশন। হ্যাঁ, আমি তো অলরেডি ভোটে জিতে গেছি প্রেসিডেন্ট হিসাবে, এখন শপথ অনুষ্ঠানের আগেই তারা এসে আমাকে কি করছে? রেসপেক্ট জানানোর জন্য আমাকে পুরো ঘিরে ধরেছে, সবাই ঘিরে রাখছে, আসতেই আছে মানুষজন, দলের পর দল। দ্য ইনাগুরেশন উড বি দ্য লার্জেস্ট গ্যাদারিং এভার অফ ইন্টারন্যাশনাল লিডার্স অন সাউথ আফ্রিকান সয়েল। তাহলে সাউথ আফ্রিকান সয়েলে এ যাবৎ পর্যন্ত যত রকমের ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছে বা প্রোগ্রাম হয়েছে, তার মধ্যে এটাই মনে হয় সবচেয়ে ইন্টারন্যাশনাল লিডার্সদের লার্জেস্ট গ্যাদারিং হবে, মিটিং হবে, যেটা তো আবার সাউথ আফ্রিকার সয়েলে। তাহলে সাউথ আফ্রিকার মাটিতে বা সাউথ আফ্রিকাতে এত বড় প্রোগ্রাম বা আয়োজন এর আগে আন্তর্জাতিক লিডারদের নিয়ে হয়নি, এটাই মনে হয় প্রথম। দ্য সেরিমনিজ টুক প্লেস ইন দ্য লাভলি স্যান্ডস্টোন অ্যাম্পিথিয়েটার। তো অ্যাম্পিথিয়েটার মানে বুঝো তো? অ্যাম্পিথিয়েটার কেমন? থিয়েটারের মতো, যেটা হচ্ছে চারিদিকে ঘেরা, সামনে একদিকে থিয়েটার বা নাট্যশালা থাকবে। হ্যাঁ, এটা হলো অ্যাম্পিথিয়েটার। স্যান্ডস্টোন অ্যাম্পিথিয়েটার কেন? কেন স্যান্ডস্টোনের তৈরি। দেখো এটা হচ্ছে অ্যাম্পিথিয়েটার, ঠিক আছে তো, এরকম দেখতে, ঠিক আছে। এই মনে করো
এটা হচ্ছে স্টেজ, স্টেডিয়ামের মতো। যেখানে আগের যুগে স্টেজে নাটক বা ভাষণ বা এগুলো দেওয়া হতো, ঠিক আছে? এই হচ্ছে অ্যাম্পি থিয়েটার, এই যে এই বিশেষ করে এইটাকে বোঝায়। হ্যাঁ, স্যান্ডস্টোনের তৈরি অ্যাম্পি থিয়েটার, যেটা বিশেষ করে কোথায়, ফর্ম বাই দ্য ইউনিয়ন বিল্ডিং ইন প্রেটোরিয়া। প্রেটোরিয়া হচ্ছে ওদের একটা রাজধানী। সেই রাজধানীর ইউনিয়ন বিল্ডিংয়ে যে স্যান্ডস্টোন অ্যাম্পি থিয়েটার রয়েছে, সেখানেই মেনলি এই সেরিমনিগুলো অনুষ্ঠিত হয়েছিল। ফর ডিকেডস, বলছে দশকের পর দশক ধরে, দিস হ্যাড বিন দ্য সিট অফ হোয়াইট সুপ্রিমেসি। এতদিন পর্যন্ত এই ইউনিয়ন বিল্ডিং হোয়াইটদের অধিকারে ছিল, ওদের সুপ্রিমেসিতে ছিল, তাই না? অ্যান্ড নাও ইট ওয়াজ দ্য সাইট অফ আ রেইনবো গ্যাদারিং অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড নেশনস। হ্যাঁ, তাহলে আগে ছিল শুধু হোয়াইটদের জন্য, কিন্তু আজকে এই মুহূর্ত থেকে এখন হয়ে গেছে এটা রেইনবো গ্যাদারিং, মানে বিভিন্ন কালারের, বিভিন্ন নেশনের মানুষ এখানে যুক্ত হয়েছে ফর দ্য ইনস্টলেশন অফ সাউথ আফ্রিকাস ফার্স্ট ডেমোক্রেটিক নন রেশিয়াল গভর্নমেন্ট। কারণ তারা এসেছে সাউথ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক এবং বর্ণ বৈষম্যহীন সরকারকে প্রতিষ্ঠা করতে। ইনস্টলেশন মানে কি? প্রতিষ্ঠা করতে, তাই তো? যেহেতু আমরা নির্বাচনে জিতেছি, অতএব সবাই এসেছে, সব মানুষ, সব ধরনের মানুষ, শুধু হোয়াইট না, এখানে হোয়াইট, ব্ল্যাক, ইন্ডিয়ান, কালার, সবাই এসেছে কি করার জন্য? আমাকে ওয়েলকাম জানানোর জন্য, বা এই সরকারকে বিশেষভাবে অভ্যর্থনা জানানোর জন্য। কথা কি বোঝা গেল? তাহলে কয় তারিখে হলো ইয়াটা, উদ্বোধনটা? 10 মে। 10 মে, কোথায় হলো? প্রিটোরিয়া। প্রেটোরিয়া বিল্ডিং এর নাম কি? ইউনিয়ন বিল্ডিং। হুম। এবার কি বলছে দেখো, অন দ্যাট লাভলি অটাম ডে। তাহলে কোন ঋতু চলছিল ওই সময়? শরৎ। অটাম, তাই তো? আই ওয়াজ অ্যাকম্পানিড মাই ডটার জেনানি। তাহলে সাথে কে ছিল তার? মেয়ে মেয়ের নাম কি? জেনানি। জেনানি। এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে কিন্তু। অন দ্য পোডিয়াম, পোডিয়াম মানে হচ্ছে এই যে ভাষণ দেওয়ার জন্য যে ইয়াটা থাকে, স্থানটা, স্থানটা, তাই তো? মঞ্চটা। সামনে যে একটা ইয়া থাকে না, এই যে এটা হচ্ছে পোডিয়াম, ডায়াস। ডায়াস। On the podium, Mr. De Klerk was first sworn in as second deputy president. তাহলে প্রথম শপথ নিল কে? মিস্টার ডি ক্লার্ক, এফ ডি ক্লার্ক। সে ছিল, আগে ছিল প্রেসিডেন্ট, এখন সে হয়ে গেল সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট। দেন থাবো, দেখো এখন নাম উচ্চারণটা একটু কঠিন, আমি বলি বেকি, হ্যাঁ, কারণ এমবেক বলা মুশকিল, হ্যাঁ, এমবেকি বা এরকম আর কি, থাবো বেকি was sworn in as ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট। তাহলে সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হলো এফডব্লিউডি ক্লার্ক, কারণ আমরা এখানে তাদের ছবিটা একটু দেখি। এই যে এই হচ্ছে আমাদের এফডব্লিউডি ক্লার্ক, এটা হলো কি থাবো মেমকি নাকি, বা এই হলো আমাদের প্রেসিডেন্ট। এইটা হচ্ছে পোডিয়াম, এই যে তিনজন মিলে রাজ্য চালাবে। তিনি তো এফডব্লিউডি ক্লার্কে তার ইয়াতে নাও রাখতে পারলেন, কারণ সে তো হোয়াইট, তাই না? কিন্তু তারপরে তিনি কিন্তু রেখেছিলেন, হ্যাঁ, কারণ তিনি চাননি তাকে জেল থেকে ছাড়াইছে। বর্ণ বৈষম্য তিনি চাননি। তিনি চাইলে তো ব্ল্যাকদের দিয়ে শুধু রাজ্য পরিচালনা করতে পারতেন, হোয়াইটদেরকে বাদ দিয়ে, কিন্তু সেটা তিনি করেননি। আচ্ছা, একটু আজানটা শেষ হয়ে যাক, হ্যাঁ, আমি তারপরে ক্লাসটা নিচ্ছি। সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। এবার কি বলা হচ্ছে? জি স্যার। When it was my turn, তাহলে দুইজন অলরেডি নিয়ে নিল শপথ। যখন আমার আসলো সময়, I pledged to obey and uphold the constitution. আমি প্রতিজ্ঞা করলাম যে আমরা সংবিধানকে প্রতিষ্ঠা করব, তাই তো, মেনে চলব। And to devote myself to the well-being of the republic and its people. এবং এই দেশ এবং এর জনগণের ওয়েলবিং বা কল্যাণের উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করে দিব। And to the assembled guests and the watching world. এবং এই যারা সমবেত হয়েছে সেই গেস্টদের এবং যারা পৃথিবীর মানুষ আমাকে দেখছে, কারণ সেই সময় টেলিভিশনে কিন্তু ভাষণ দেখা যেত, সকলের উদ্দেশ্যে I said, আমি বললাম, এবার তিনি ভাষণটা দিচ্ছেন। টুডে
অল অফ আস ডু বাই আওয়ার প্রেসেন্স, যে আজকে আমাদের এই উপস্থিতির মাধ্যমে কি করতে চাই, অল অফ আস ডু কনফার গ্লোরি অ্যান্ড হোপ টু নিউ লিবার্টি, নিউ বর্ন লিবার্টি। তো আজকে যে আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আমরা কি করতে চাই, গ্লোরি অ্যান্ড হোপ কনফার করতে চাই, আরোপ করতে চাই, দিতে চাই, যে শেষ পর্যন্ত আমরা স্বাধীনতা পেলাম। নিউ বর্ন লিবার্টি, নিউ বর্ন লিবার্টি মানে কি, নতুন প্রাপ্ত স্বাধীনতা না। বলছে আউট অফ দ্য এক্সপেরিয়েন্স অফ অ্যান এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার, বলছে আমরা যে একটা অস্বাভাবিক, অসাধারণ, যেটা ইউনিক একটা হিউম্যান ডিজাস্টারের মধ্য দিয়ে গেছি, সেই এক্সপেরিয়েন্সের মধ্য থেকেই দেখো, দ্যাট লাস্টেড টু লং, দীর্ঘস্থায়ী একটা হিউম্যান ডিজাস্টার বা হচ্ছে অ্যাপার্থাইডের মধ্য থেকে আমরা যে অভিজ্ঞতা পেয়েছি, সেই অভিজ্ঞতার আলোকেই মাস্ট বি বর্ন আ সোসাইটি অফ হুইচ অল হিউম্যানিটি উইল বি প্রাউড। তাহলে সেই হিউম্যান ডিজাস্টারের মধ্য থেকে এমন একটা সমাজ গঠিত হবে, জন্ম নিবে, ঠিক আছে, যে সমাজ বা যে সোসাইটির জন্য সকল মানুষ একসময় গর্ব করবে, অহংকার করবে। ঠিক আছে, কারণ কি, আমরা যে হিউম্যান ডিজাস্টার বা অ্যাপার্থাইডের মধ্যে ছিলাম, সেটা আজকে শেষ হয়ে গেছে। সেখান থেকে জন্ম নিয়েছে একটা মাল্টি রেশিয়াল ডেমোক্রেটিক কান্ট্রি অর সোসাইটি ফর হুইচ অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড উইল বি প্রাউড। এটা বলা হচ্ছে, উই হু ওয়ার আউটলজ নট সো লং এগো, কিছুদিন আগেই আমরা ছিলাম কি, আউটল মানে বুঝো বাংলা কি, আইনের চোখে যারা অপরাধী। অপরাধী, তাই তো। আউটল মানে কি, বেআইনি ব্যক্তি, অপরাধী ব্যক্তি। তারাই আবার কি হয়েছে, হ্যাভ টুডে বিন গিভেন দ্য রেয়ার প্রিভিলেজ টু বি হোস্ট টু দ্য নেশনস অফ দ্য ওয়ার্ল্ড অন আওয়ার সয়েল। আর তাদেরকে আজকে দেওয়া হয়েছে কি, সেই অসাধারণ, বিরল সুযোগ দেওয়া হয়েছে, যাতে তারাই সারা বিশ্বের মানুষের হোস্ট হয়, আতিথ্যতা যেন তারা করে। তাহলে আজকে আমরা আগে ছিলাম আউটল, অপরাধী, আজকে আমরা সেই অপরাধী ব্যক্তিরাই বৈধ ব্যক্তি হিসাবে বিশ্বের মানুষকে আমরা আজকে মানে অতিথি সৎকার করতেছি। উই থ্যাংক অল অফ আওয়ার ডিস্টিংগুইশড ইন্টারন্যাশনাল গেস্টস। তাহলে আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কাদেরকে, ডিস্টিংগুইশড ইন্টারন্যাশনাল গেস্টস। ডিস্টিংগুইশড মানে কি, বিশিষ্ট, বিশিষ্ট, আন্তর্জাতিক অতিথি। ফর হ্যাভিং কাম টু টেক পজেশন উইথ দ্য পিপল, পজেশন উইথ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। তাহলে আমাদের দেশের মানুষের সাথে, কিসের জন্য, অফ হোয়াট ইজ আফটার অল আ কমন ভিক্টরি ফর জাস্টিস, ফর পিস অ্যান্ড ফর হিউম্যান ডিগনিটি। তার মানে আজকে আমাদের মানুষেরা, আমরা যে নতুন দেশ আজকে পেয়েছি, সেই নতুন দেশের এত অধিকার নিতে আজকে যা বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত হয়েছে, তারাও আজকে এর অধিকারী, কারণ তারাও এসেছে সেই নতুন যাত্রাটা শুরু করতে, আমাদের সাহায্য করতে। তো সেই হিসাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ কি, এই যে কান্ট্রিটা আমরা পেয়েছি, এটা হচ্ছে কি, সকল মানুষের জন্য এটা কমন ভিক্টরি। সেটা কিসের জন্য, জাস্টিস, পিস অ্যান্ড হিউম্যানিটি। মানে কি, আমাদের এই ভিক্টরি প্রমাণ করে যে ন্যায় বিচারের জন্য যে কোনো সংগ্রামী কখনো কি হতে পারে না, ব্যর্থ হতে পারে না, তাই না। হিউম্যান ডিগনিটি বা পিস বা জাস্টিসের জন্য যে ধরনের স্ট্রাগলই করা হোক না কেন, এটা একসময় জয়লাভ করেই। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, যে অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি পেয়েছি। সুতরাং তাহলে কি পেয়েছি, তাই আমরা রাজনৈতিক মুক্তি পেয়েছি, কিন্তু অন্যান্য মুক্তি তো এখনো পাই নাই। তাই বলছে, উই প্লেস আওয়ারসেলভস টু লিবারেট অল আওয়ার পিপল from the continuing bondage of poverty, deprivation, suffering, gender and other discrimination. সুতরাং আজকে আমরা রাজনৈতিক মুক্তি পাওয়ার মাধ্যমে যে ক্ষমতা পেয়েছি, সে ক্ষমতার মাধ্যমে আজ থেকে আমরা আমাদের দারিদ্রতা, বঞ্চনা, হয়তো ভোগান্তি, বর্ণ বৈষম্য সহ অন্যান্য যে সকল বৈষম্য রয়েছে, সব কিছুর বন্ডেজ থেকে আমরা আজকে নিজেদেরকে মুক্ত করার প্রতিজ্ঞা গ্রহণ করব। মানে আমরা আজকে প্রতিজ্ঞা করছি যে আমরা এই দেশকে উন্নত করব। কারণ কি, এবং বলছে, নেভার নেভার অ্যান্ড নেভার এগেইন শ্যাল ইট বি দ্যাট দিস বিউটিফুল ল্যান্ড উইল এগেইন এক্সপেরিয়েন্স দ্য অপারেশন অফ ওয়ান বাই অ্যানাদার। যে আর কখনোই এই দেশটি, এই সুন্দর দেশটি আর কখনোই যেন একজন মানুষের দ্বারা আরেকজন যাতে বঞ্চিত না হয় এই দেশের মাটিতে, এটা আমরা আর হতে দিব না, তাই তো। বলছি কি,
উইল, তার কি হবে, নেভার এগেইন এক্সপেরিয়েন্স দ্য অপারেশন অফ ওয়ান বাই অ্যানাদার। তাহলে একজন কর্তৃক আর একজনের উপরে যে অত্যাচার বঞ্চনা, এটা যেন আমার দেশ আর কখনোই এক্সপেরিয়েন্স না করে। দ্য সান শ্যাল নেভার সেট অন সো গ্লোরিয়াস আ হিউম্যান অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমাদের এই যে বিশাল যে গৌরবময় যে অর্জন, মানব অর্জন, এই অর্জনের সূর্য যেন আর কখনোই অস্তমিত না যায়, এটা যেন আর কখনোই ধ্বংস বা নষ্ট না হয়। লেট ফ্রিডম রেইন, গড ব্লেস আফ্রিকা। হ্যাঁ, অতএব স্বাধীনতা কি করুক, স্বাধীনতা যেন শাসন করে, বৈষম্য নয়। অতএব স্বাধীনতাকে শাসন করতে দাও, মানে যে সরকার জনগণের স্বাধীনতাকে সাপোর্ট করে, স্বাধীনতাকে স্বীকার করে, সেই সরকার যেন দেশ শাসন করে। যারা মানুষের উপরে অত্যাচার করে, যারা বৈষম্য করে, তাদের দ্বারা যেন দেশ কখনো পরিচালিত না হয়। কি কথা বোঝা গেল? জি জি স্যার। এবার বলতেছে দেখো, আ ফিউ মোমেন্ট লেটার্স উই লিফটেড আওয়ার আইজ ইন অ, মানে অবাক দৃষ্টিতে আমরা যখন কিছুক্ষণ আগে আমাদের চোখটা তুললাম, তখন কি দেখলাম? অ্যাজ আ স্পেকটেকুলার অ্যারে অফ সাউথ আফ্রিকান জেটস, হেলিকপ্টার অ্যান্ড ট্রুপস ক্যারিয়ার্স রোয়ার্ড ইন পারফেক্ট ফরমেশন ওভার দ্য ইউনিয়ন বিল্ডিং। মানে আমাদের সম্মান জানানোর জন্য আমরা অনেক সময় দেখি না যে বিমান দিয়ে বিভিন্ন ডিসপ্লে হয়। জি জি স্যার, বিমান দিয়ে রং মারা হয়। এই যে দেখতে পাচ্ছ, জি স্যার। বিশেষ করে এটা একটু খেয়াল করো। এই যে ডিসপ্লে করছে, তাই না? দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। এই যে তাই বলছে এখানে যে কিছুক্ষণ আগে আমরা চোখ তুলে দেখলাম যে সাউথ আফ্রিকান জেট, হেলিকপ্টারস অ্যান্ড ট্রুপ ক্যারিয়ার্স রোয়ার্ড, মানে কি, গর্জন করতে করতে যাচ্ছে ইন পারফেক্ট ফরমেশন ওভার দ্য ইউনিয়ন বিল্ডিং। ইট ওয়াজ নট অনলি আ ডিসপ্লে অফ পিন পয়েন্ট প্রেসিশন অ্যান্ড মিলিটারি ফোর্স। এটা যে শুধুমাত্র মিলিটারি ফোর্সদের একটা ডিসপ্লে বা খুব দক্ষ, খুব সূক্ষ্ম একটা ডিসপ্লে, শুধু তাই নয়। এরা যে শুধু ডিসপ্লে করে আমাদেরকে দেখিয়েছে শুধু সেটাই নয়, বরং আর ডেমনস্ট্রেশন অফ দ্য মিলিটারিস লয়ালটি টু ডেমোক্রেসি। বরং এর মাধ্যম দিয়ে আমরা এটাই বুঝতে পারলাম যে যে মিলিটারিরা একসময় আমাদের উপর অত্যাচার করত, তারা আজকে ডেমোক্রেসির কাছে লয়ালটি প্রদর্শন করছে। তারা কি কার প্রতি লয়ালটি পোষণ করছে? টু আ নিউ গভর্নমেন্ট, একটা নতুন সরকারের প্রতি লয়ালটি পোষণ করছে। দ্যাট হ্যাড বিন ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি ইলেক্টেড, যে সরকার সুষ্ঠুভাবে, তাই তো, এবং মুক্ত নির্বাচনের ভোটের মাধ্যমে, উন্মুক্ত ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। এই সরকারের প্রতি মিলিটারির যে লয়ালটি, সেটাই এই ডিসপ্লের মাধ্যমে আসলে প্রদর্শিত হলো। বলছে অনলি মোমেন্টস বিফোর, এই তো কিছুক্ষণ আগে, দ্য হাইয়েস্ট জেনারেলস অফ সাউথ আফ্রিকান ডিফেন্স ফোর্স অ্যান্ড পুলিশ, তাহলে ডিফেন্স এবং পুলিশ ফোর্সের যারা হাইয়েস্ট জেনারেলস কি করেছে? দেয়ার চেস্টস বিডেকড উইথ রিবনস অ্যান্ড মেডেলস ফ্রম ডেইজ গান বাই, তাই তো, এতদিন চাকরি করার কারণে তাদের বুকে বিভিন্ন রিবন টিবন থাকে না মিলিটারি, জি স্যার, ব্যাচ থাকে। পোশাকের উপরে, তো তারা সেইগুলো পরে, তাই বলতেছে আর কি। হ্যাঁ, দেখা এই যে দেখো আছে না বুকে, এই যে দেখো কতগুলো, এই যে বিভিন্ন রিবন এবং মেডেল সহ, এগুলো দেখায় কি কে কোন র্যাঙ্কের। হ্যাঁ, তাহলে হাইয়েস্ট র্যাঙ্কের মিলিটারি, তাই তো, এই দেখো কতগুলো এরকম রিবন সহ, দেখো কত ফিতা ফুতা পরে আছে। হ্যাঁ,
তো এইটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে যে তারা তাদের বুকের উপর করে রিবনস অ্যান্ড মেডেলস পরে কি করেছে, স্যালুটেড মি, তারা আমাকে স্যালুট জানিয়েছে, অ্যান্ড প্লেস দেয়ার লয়্যালটি, এবং তাদের যে লয়্যালটি, বিশ্বস্ততা নাকি মানে আনুগত্য তারা প্রকাশ করেছে। বলছে আমি ভুলে যাইনি তো, এরাই আমাকে কি করেছিল, আই ওয়াজ নট মাইন্ডফুল অফ দ্য ফ্যাক্ট দ্যাট নট সো মেনি ইয়ার্স বিফোর দে উড নট হ্যাভ স্যালুটেড বাট অ্যারেস্টেড মি। হ্যাঁ, এই তো কিছুদিন আগেই, কত বছর ধরে তারা আমাকে স্যালুট তো দূরের কথা, স্যালুট তো করতোই না, সাথে সাথে কি করতো, আমাদের উপরে অত্যাচার করতো, আমাকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করছে, হ্যাঁ, কিন্তু এখন আর অ্যারেস্ট না করে কি করছে, আমাকে সম্মান স্যালুট জানাচ্ছে, করছে। স্যালুট তারপর সময় ফাইনালি a Chevron Impala jets left a smoke trail of the black, red, green, blue and gold of new South African flag। মানে কি তারা প্লেনের মাধ্যমে, জেটের মাধ্যমে এরকম কি করেছে, মানে স্মোক ছড়ানোর মাধ্যমে তারা সাউথ আফ্রিকান পতাকা অঙ্কন করেছে। দেখো আমরা যদি একটু দেখি তো কি বলে, এটা আসে কিনা। সাউথ আফ্রিকান এই যে পতাকা, এই যে সাউথ আফ্রিকান পতাকাটা তারা কি করেছে, এই যে এই বিমানের এরকম রং ছড়ানোর মাধ্যমে, ধোঁয়া ছড়ানোর মাধ্যমে, ট্রেইল মানে কি ছড়িয়ে দেওয়া, এর মাধ্যমে তারা সাউথ আফ্রিকান ফ্ল্যাগটাকে কি করেছে, তৈরি করেছে। হ্যাঁ, এই যে দেখো, এটা যদি আয়ারল্যান্ডের পতাকা দেখাচ্ছে, একটা ছিল বেশ সুন্দর একটা ডিসপ্লে, এই যে এটা, হ্যাঁ দেখা যাচ্ছে, জি স্যার। এই যে দেখো, এই যেমন ডিসপ্লে করছে না, এইভাবে করে তারা কি করছে, সাউথ আফ্রিকার পতাকা তারা তৈরি করেছে। ইম্পালা জেটস এগুলোকে বলা হচ্ছে। যাই হোক, তারপর বলছে দ্য ডে ওয়াজ সিম্বলাইজড ফর মি বাই দ্য প্লেইং অফ আওয়ার টু ন্যাশনাল অ্যান্থেমস। এই সময় আবার দুটা জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে। অ্যান্ড দ্য ভিশন অফ হোয়াইট সিঙ্গিং, দেখো নিকোসি সেকেলা আফ্রিকা, এটা ওদের গান। আর একটা হচ্ছে ব্ল্যাক সিঙ্গিং ডাইস্টার্ন, তাহলে ব্ল্যাকরা গাচ্ছে ডাইস্টার্ন, আর হোয়াইটরা গাচ্ছে দেখো এনকোসি সিকিলে আফ্রিকা, কি গান, যাই হোক, দ্য ওল্ড অ্যান্থেম অফ রিপাবলিক। হ্যাঁ, although that day neither group knew the lyrics of the anthem they once despised, মানে ঘৃণা করা, একজনের জাতীয় সঙ্গীত আর একজন ঘৃণা করত, এবং কেউ কারো লিরিক জানতো না, তারপরে সবাই একসাথে গেয়েছে। হ্যাঁ, দে উড সোন নো দ্য ওয়ার্ডস বাই হার্ট। কিন্তু এইভাবে যদি দুটা জাতীয় সঙ্গীত এখন বাজাতে শুরু করা হয়, সবাই একসময় এই দুই সঙ্গীত একসাথে গাইবে এবং সবাই এটা বুঝে যাবে। হ্যাঁ, তার মানে যেটা একসময় ঘৃণার বিষয় ছিল একজন আরেকজনের কাছে, সেই সঙ্গীত আজ সকলে মিলে গলা ছেড়ে গিয়েছে এবং সম্মান দেখিয়েছে। অন দ্য ডে অফ ইনগ্রেশন, বলছে আজকে এই উদ্বোধনের দিনে, আই ওয়াজ ওভারওয়েলমড উইথ আ সেন্স অফ হিস্ট্রি। হ্যাঁ, হিস্ট্রি, হ্যাঁ, অতীত ইতিহাসের কথা মনে পড়ে আজকে আমি একটু হতবাক হয়ে যাচ্ছি, কথা বন্ধ হয়ে যাচ্ছে। ইন হবে, বলছে ইন দ্য ফার্স্ট ডিকেড অফ দ্য 20th সেঞ্চুরি, 20th সেঞ্চুরির ফার্স্ট ডিকেডের কাছাকাছি, ফার্স্ট ডিকেড মানে কি 1910-11 এই সময়ে, বা 1901-2-3 এরকম। আ ফিউ ইয়ার্স আফটার দ্য বিটার অ্যাংলো-বোয়ার ওয়ার অ্যান্ড বিফোর মাই ওন বার্থ, বলছে আমার জন্মের আগে এবং এমনকি অ্যাংলো-বোয়ার ওয়ার যেটা হয়েছিল সেই যুদ্ধের সময়ে বা যুদ্ধ পরবর্তীতে, দেখো অ্যাংলো-বোয়ার ওয়ার কেমন ছিল। অ্যাংলো মানে কাদেরকে বোঝায় বলো তো, অ্যাংলো ইন্ডিয়ান, অ্যাংলো বোয়ার, অ্যাংলো দিয়ে কাদেরকে বোঝায়, ব্রিটিশদের, তাই তো। দেখো অ্যাংলো বোয়ার ওয়ার ওয়াজ আ কনফ্লিক্ট বিটুইন দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড দ্য বোয়ার রিপাবলিক অফ সাউথ আফ্রিকা ফ্রম 1899 to 1902. The war was fought over the British Empire's influence in the region। তাহলে
বোয়ার বলে একটা রিপাবলিক আছে, একটা মানে একটা গোষ্ঠী আছে, সোসাইটি আছে, তাদের সাথে ব্রিটিশদের একটা যুদ্ধ হয়েছিল, সেটা অ্যাংলো বোয়ার ওয়ার নামে পরিচিত, যেটা 1899 থেকে 1902 সাল পর্যন্ত হয়েছিল, মানে 3 বছর। এই সময় কি ঘটেছিল দেখো, দ্য ওয়ার ওয়াজ আ কালমিনেশন অফ ডিকেডস টেনশন বিটুইন ব্রিটিশ ইম্পেরিয়ালিজম অ্যান্ড দ্য আফ্রিকানার ন্যাশনালিজম। The war began when the British rejected a Boer ultimatum to withdraw British troops from the Transvaal। এই এলাকা থেকে ব্রিটিশ ট্রুপকে সরিয়ে নেওয়ার জন্য তারা একটা আলটিমেটাম দিয়েছিল বোয়ার প্রজাতি বা জাতিরা, কিন্তু সেটা ব্রিটিশরা রিজেক্ট করেছিল। দ্য বোয়ার ওয়ার আ স্কিল্ড অ্যান্ড ডিটারমাইন্ড এনিমি দো আউট নাম্বার বাই দ্য ব্রিটিশ। যদিও ব্রিটিশদের সংখ্যা বেশি ছিল, দ্য ব্রিটিশ ইভেন্চুয়ালি প্রিভেইলড বাট নট উইদাউট অ্যাডাপ্টিং কন্ট্রোভার্সিয়াল ট্যাকটিক্স। The war shocked the world as British Empire found it difficult to defeat the Boers। হ্যাঁ, এই হলো ব্যাপার। তাই বলছে the war was a significant event in the South African history. The war embroiled the entire South African population either directly or indirectly। হ্যাঁ, এই যুদ্ধের মাধ্যমেই সাউথ আফ্রিকান পিপলরা আসলে বুঝতে পেরেছিল যে তাদের সংগ্রামটা করা উচিত। তাই এটা হচ্ছে সেকেন্ড বোয়ার ওয়ার। হ্যাঁ, দেখো বলছে দ্য সেকেন্ড বোয়ার ওয়ার, এটা হয়েছিল কত, 1899 থেকে 1902 সাল পর্যন্ত। দেখো এই যে যুদ্ধের কিছু চিত্র। তাহলে তাই তিনি বলছেন, যেহেতু তার জন্ম হয়েছিল কত সালে বলো তো, নেলসন ম্যান্ডেলার জন্ম কত সালে? 1918। হ্যাঁ 1918 জন্ম। আর 2013-তে মৃত্যু। তাহলে সে 1918 জন্ম, অতএব এই যে বোয়ার ওয়ার এগুলো তারা জন্মের আগেই হয়ে গেছে, সে কথা তিনি বলছেন যে তখন থেকেই যে যুদ্ধটা চলছে। তাই বলছে দেখো, a few years after the bitter Anglo-Boer War and before my own birth, the white-skinned people of South Africa passed up their differences and erected a system of racial domination against the dark-skinned people of their own land। তাহলে white-skinned peopleরা dark-skinned peopleদের কে কি করছে, এক ধরনের রেশিয়াল ডিসক্রিমিনেশন বা ডমিনেশনের সিস্টেমে তাদেরকে বঞ্চিত করেছে তাদের নিজের দেশে। দেখো, হ্যাঁ, দ্য স্ট্রাকচার দে ক্রিয়েটেড ফর্ম দ্য বেসিস অফ ওয়ান অফ দ্য হার্শেস্ট মোস্ট ইনহিউম্যান সোসাইটিস অফ দ্য ওয়ার্ল্ড হ্যাড এভার নন। হ্যাঁ, যে তাদের এই সিস্টেমের মাধ্যমে তারা এমন একটা সোসাইটি গঠন করেছে যেটা হচ্ছে কি সবচেয়ে নিষ্ঠুর, সবচেয়ে অমানবিক একটা সোসাইটি, যেটা এ পর্যন্ত পৃথিবী দেখেনি এরকম সোসাইটি। নাও ইন দ্য লাস্ট ডিকেড অফ দ্য 20th century, আর এখন এই যে লাস্ট ডিকেডে এসে, মানে 1990 পরবর্তী নাকি 90, 92, 94, অ্যান্ড মাই ওন 8 ডিকেডস অ্যাজ আ ম্যান, আর অলরেডি মানুষ হিসাবে আমার বয়স কত, 8 ডিকেড মানে কি কত বছর, 80। হ্যাঁ, দ্যাট সিস্টেম হ্যাড বিন ওভারটার্ন ফর এভার, সেই সিস্টেমকে আজকে আমরা উচ্ছেদ করেছি ফর এভার, অ্যান্ড রিপ্লেসড বাই ওয়ান দ্যাট রিকগনাইজ দ্য রাইটস অ্যান্ড ফ্রিডমস অফ অল পিপলস রিগার্ডলেস অফ দ্য কালার অফ দেয়ার স্কিন। হ্যাঁ, তাদের গায়ের রং বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটা স্বাধীনতার এবং অধিকারের একটা সরকার আমরা শেষ পর্যন্ত গঠন করেছি, যার মাধ্যমে সেই সিস্টেমটাকে আমরা রিপ্লেস করেছি। রিপ্লেস করা মানে কি, একটার জায়গাতে আরেকটা সিস্টেম নিয়ে আসা নাকি। স্যার এর আগে প্যাচড আপ মানে তখন সাময়িকভাবে মেটাইছিল এই ডিফারেন্সেস। হ্যাঁ বলো। এই যে প্যাচড আপ দেয়ার ডিফারেন্সেস মানে এর আগে আলাদা করে ফেলা। হ্যাঁ, প্যাচ আপ মানে কি সাময়িকভাবে তালি দেওয়া, তালি করে মানে কি, মানে বৈষম্য সৃষ্টির মাধ্যমে ভাগ করে ফেলা, এটা বলা হয়েছে। ঠিক আছে, তো ডিফারেন্স গুলোকে তারা প্যাচ আপ করেছে, মানে কি ডিফারেন্স গুলোকে আলাদা আলাদা করে তারা একটা সিস্টেম তৈরি করেছে। ওই যে বললাম না, ব্ল্যাক, ইন্ডিয়ান, হোয়াইট, এইগুলো হচ্ছে প্যাচ আপ করা বোঝায়, তাই তো। তালি দেওয়া মানে কি, মানে আলাদা আলাদা করে গঠন করা। বুঝছি স্যার। দ্যাট ডে হ্যাড কাম, আর আজকে সেই দিন এসে গেছে। অ্যাবাউট, তাহলে কাম অ্যাবাউট থ্রু দ্য আনইমাজিনেবল স্যাক্রিফাইস অফ থাউজেন্ডস অফ মাই পিপল। হ্যাঁ, আমার দেশের হাজার হাজার মানুষের, তাই তো, অকল্পনীয় স্যাক্রিফাইসের বিনিময়ে আজকে সেই দিন এসেছে। বিশেষ করে পিপল হু সাফারিং অ্যান্ড কারেজ ক্যান নেভার বি কাউন্টেড অর রিপেইড। হ্যাঁ, বিশেষ করে সেই লোকজন, সেই জনগণ যাদের সাফারিং এবং সাহসকে কখনোই আমরা কাউন্ট করতে পারবো না, তাই তো। কাউন্ট করা মানে কি, গণনা করা, তাই তো, বা তাদের প্রতিদান দিতে পারবো না আমরা। আই ফেল্ড দ্যাট ডে, আমি আজকে সেই দিনের কথা অনুভব করছি। কারণ কি, অ্যাজ আই হ্যাভ অন সো মেনি আদার ডেজ, কারণ আমিও অনেক দিনে, দ্যাট আই ওয়াজ সিম্পলি দ্য সাম অফ অল দোজ আফ্রিকান প্যাট্রিয়টস, কারণ আমি হচ্ছি ওই সকল আফ্রিকার দেশপ্রেমিকদের আমিও একটা অংশ। হু হ্যাড গন বিফোর মি, তাহলে আমার আগে যে সকল দেশপ্রেমিকরা তাদের দেশের জন্য কাজ করেছে, স্যাক্রিফাইস করে গেছে,
তাদেরও তো আমি একটা অংশ। সেই হিসাবে আমিও সেই দিনটাকে আজকে অনুভব করছি। দ্যাট লং অ্যান্ড নোবেল লাইন এন্ডেড, সেই দেশপ্রেমিকদের সেই নোবেল লাইন, তাই তো, আজকে সেই লাইনটা যেন শেষ হলো, মানে মারামারির লাইন শেষ হলো। অ্যান্ড নাও বিগ্যান এগেইন উইথ মি, এবং আমার কাছ থেকেই আর একটা নতুন লাইন যেন শুরু হলো, নাকি? তাহলে যারা যুদ্ধ করেছে সেই যুদ্ধের যে দেশপ্রেমিকেরা, যে বংশ পরম্পরায় মানুষগুলো, তাদের শেষ হয়ে আজকে আমরা নতুন একটা দিগন্ত শুরু করতে যাচ্ছি, যেটা আমার দ্বারাই শেষ হলো, আমার দ্বারাই শুরু হলো। আই ওয়াজ পেইনড, আমার খুব ব্যথা হচ্ছে, দ্যাট আই ওয়াজ নট এবল টু থ্যাঙ্ক দেম, মানে কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে পারলাম না। অ্যান্ড দ্যাট দে ওয়ার নট এবল টু সি হোয়াট দেয়ার স্যাক্রিফাইসেস হ্যাড ব্রট, এবং তাদেরকে আমি দেখাতে পারলাম না যে তাদের প্রতিদান, তাই তো, বা তাদের স্যাক্রিফাইস, হ্যাঁ, আজকে কি জিনিসটা সৃষ্টি করেছে, ঘটিয়েছে। যদি দেখাতে পারতাম তাহলে আমি খুশি হতাম। হ্যাঁ, দেখাতে পারছি না বিধায় আমার আজ কষ্ট হচ্ছে। কি কথা বুঝতে পেরেছ? জি। দ্য পলিসি অফ অ্যাপারথাইড, অ্যাপারথাইডের এই পলিসি কি হয়েছে? ক্রিয়েটেড আর ডিপ অ্যান্ড লাস্টিং ওন্ড ইন মাই কান্ট্রি অ্যান্ড মাই পিপল। তাহলে একটা বিশাল ওন্ড, ওন্ড মানে কি? ক্ষত যারা সৃষ্টি করেছে আমার দেশে এবং আমার দেশের মানুষের মধ্যে। All of us will spend many years, if not generations, recovering from that profound hurt. হ্যাঁ, এখানে ফ্রম হবে FROM। বলছে আমাদের এখনো অনেক দিন ব্যয় করতে হবে, হয়তো জেনারেশন না হলেও অনেক বছর আমাদের ব্যয় করতে হবে এই যে গভীর ক্ষত, এই ক্ষতটাকে রিকভার করার জন্য। But the decades of oppression and brutality had another unintended effect. কিন্তু দেখো, বলছে এই যে ব্রুটালিটি, এই যে অপারেশন, এই অপারেশনের আরেকটা অপ্রত্যাশিত প্রভাব আমরা পেয়েছি। সেটা হলো কি? that it produced the Oliver Thamos, Walter Sisselus, Chip Lutulis, Yusuf Daros and Bram Fishers, the Robert Sobuquis of our time। মানে এই যে আমাদের সময়টা গেছে, এই অপারেশন বা ব্রুটালিটির সময়টা গেছে, এই সময় আমাদেরকে এরকম মহৎ মহৎ মানুষ তৈরি করেছে। দেখো, মেন অফ সাচ এক্সট্রাঅর্ডিনারি কারেজ, উইজডম অ্যান্ড জেনারেসিটি দ্যাট দেয়ার লাইক মে নেভার বি নন এগেইন। হ্যাঁ, বলছে এই প্রতিকূল পরিস্থিতির জন্যই আমরা হয়তো এদের মতো এরকম অসাধারণ মানুষগুলোকে পেয়েছি, অনেক অসাধারণ বুদ্ধিমান এবং দয়ালু মানুষগুলোকে পেয়েছি, উদার মানুষগুলোকে পেয়েছি, যে মানুষকে আমরা আর কখনো হয়তো বা পাবো না। এরকম মানুষ হয়তো আর তৈরি হবে না। Perhaps it requires such depth of operation to create such heights of character। বলছে সম্ভবত এরকম চরিত্রের মানুষ তৈরি করতে মনে হয় এরকম অপারেশনেরই প্রয়োজন হয়। এই অপারেশন যেহেতু আর কখনোই আসবে না, তাই আমরা হয়তো এরকম বুদ্ধিমান, সাহসী, উদার মানুষগুলোকে আমরা হয়তো আর তৈরি করতে পারবো না, কারণ আমরা আর সেই পরবর্তীতে আর সেই অপারেশনের মুখোমুখি হব না। My country is rich in the minerals and gems that lie beneath its soil। হ্যাঁ, বলছে আমাদের দেশ হচ্ছে কি বিভিন্ন খনিজ পদার্থে ভরপুর, হ্যাঁ, রিচ, যেগুলো আছে মাটির নিচে। কিন্তু বাট আই হ্যাভ অলওয়েজ নন দ্যাট, কিন্তু আমি এটা সবসময় জেনেছি যে ইটস গ্রেটেস্ট ওয়েলথ ইজ ইটস পিপল, ফাইনার অ্যান্ড টুয়ার দ্যান দ্য পিওরেস্ট ডায়মন্ডস। হ্যাঁ, এটা কিন্তু এবারে পরীক্ষা এসেছিল ব্রড কোশ্চেন হিসেবে। যেটা দিয়ে কি বোঝানো হয়েছে? যে আমার জনগণই হচ্ছে সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে সত্যিকারের এবং মানে পিওরেস্ট ডায়মন্ডের থেকেও আরো পবিত্র, বা হচ্ছে খাঁটি সম্পদ হচ্ছে আমার এই দেশের জনগণ। ঠিক আছে, কারণ কি তারা এই অত্যাচারে পুড়ে এরকম খাঁটি হয়েছে। ঠিক আছে, এরকম খাঁটি হয়তো বা তারা হতো না যদি না এরকম অপারেশনের মুখোমুখি আমরা হতাম। কি কথা বোঝা গেল? এখনো অনেক আছে, তাই না? এই পর্যন্ত আরো 2 পৃষ্ঠা। আচ্ছা আচ্ছা, বলছে ইট ইজ ফ্রম দিস কমরেডস ইন দ্য স্ট্রাগল। কমরেড মানে কি? সহযোগী, নাকি? বলছে সংগ্রামের এই সহযোগীদের কাছ থেকেই দ্যাট আই হ্যাভ লার্নড মিনিং অফ কারেজ। কারেজ কাকে বলে, সাহস কাকে বলে, এই তার মিনিংটা যেন আমি এদের কাছ থেকে শিখেছি।
টাইম অ্যান্ড এগেইন, বারবার, টাইম অ্যান্ড এগেইন কি বারবার, আই হ্যাভ সিন মেন অ্যান্ড উইমেন রিস্কস অ্যান্ড গিভ দেয়ার লাইফস ফর অ্যান আইডিয়া। হ্যাঁ, আমি দেখেছি বারবার মানুষ কি করছে, তাদের, সেটা নারী বা পুরুষ, তাদের জীবনের ঝুঁকি নিচ্ছে এবং শুধু একটা আইডিয়াকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবন দিয়ে দিচ্ছে, গিভ দেয়ার লাইফস। আই হ্যাভ সিন মেন স্ট্যান্ড আপ টু অ্যাটাকস অ্যান্ড টর্চার উইদাউট ব্রেকিং। হ্যাঁ, আমি দেখেছি পুরুষদেরকে বিশেষ করে অত্যাচারের বা টর্চারের মুখোমুখি হতে, ভেঙে না পড়ে, হ্যাঁ, শোয়িং স্ট্রেংথ, হ্যাঁ, অ্যান্ড রিজিলিয়েন্স দ্যাট ডিফাইস দ্যাট ইমাজিনেশন, মানে কল্পনাকেও হার মানায় এরকম শক্তি, ক্ষমতা এবং সাহস নিয়ে তারা অত্যাচার এবং অ্যাটাকের মুখোমুখি হয়েছে। আই লার্ন দ্যাট কারেজ ওয়াজ নট দ্য অ্যাবসেন্স অফ ফেয়ার। হ্যাঁ, কারেজ মানে ভয়ের অনুপস্থিতি নয়, বরং দ্য ট্রায়াম্প ওভার ইট, বরং ভয়কে জয় করাই হচ্ছে কারেজ। আই ফেল্ট ফেয়ার মাই সেলফ মোর টাইমস দ্যাট আই ক্যান রিমেম্বার। বলছে আমিও অনেকবার ভয়ের মুখোমুখি হয়েছি, বাট আই হিড ইট বিহাইন্ড আ মাস্ক অফ বোল্ডনেস, কিন্তু আমি এই ভয়কে সাহসিকতার যে মাস্ক, মুখোশ, এটার পিছনে লুকিয়ে রেখেছি। দ্য ব্রেভ ম্যান, এটা একটু দাগে রাখবা, এটা কারণ ইতে আসতে পারে। বলছে দ্য ব্রেভ ম্যান ইজ নট হি হু ডাজ নট ফিল অ্যাফ্রেড, যে ভয় পায় না সে সাহসী নয়, বরং হি হু কনকার্স দ্যাট ফেয়ার, বরং ভয়কে যে জয় করে সেই হচ্ছে সাহসী। তাহলে সাহসী মানেই যে ভয় না পাওয়া নয়, বরং ভয় পেয়ে সেই ভয়কে জয় করাটাই হচ্ছে ব্রেভ ম্যানের সংজ্ঞা। এটা একটু ব্রিফ কোর্সের জন্য খেয়াল করো। সুতরাং আই নেভার লস্ট হোপ দ্যাট দিস গ্রেট ট্রান্সফরমেশন উড অকার, এই যে আজকে যে একটা পরিবর্তন ঘটেছে, এই পরিবর্তন যে ঘটবে তার আশা আমি কখনো হারাইনি। আমি সবসময় চাইতাম যে একটা পরিবর্তন অবশ্যই আসবে। নট অনলি বিকজ অফ দ্য গ্রেট হিরোজ আই হ্যাভ অলরেডি সাইটেড, শুধু যে পরিবর্তনটা আসবে ওই সকল হিরোদের জন্য শুধু তাই না যে যাদের কথা আমি উল্লেখ করেছি, বাট বিকজ অফ দ্য কারেজ অফ দ্য অর্ডিনারি মেন অ্যান্ড উইমেন অফ মাই কান্ট্রি, বরং সাধারণ নারী পুরুষের যে অসাধারণ শক্তি বা ক্ষমতা বা সাহস, তার জন্যই হয়তোবা এই ট্রান্সফরমেশন আসবে বলে আমি আশা করতাম। আই অলওয়েজ নিউ দ্যাট ডিপ ডাউন ইন এভরি হার্ট, বলছে আমি এটা জানি যে প্রত্যেকটা মানুষের হৃদয়ের গভীরে দেয়ার ওয়াজ মার্সি অ্যান্ড জেনারেসিটি। বলছে সে যে মানুষই হোক না কেন, সে নিষ্ঠুর হোক, সে ডাকাত হোক, সে অত্যাচারী হোক না কেন, প্রত্যেকটা মানুষের হৃদয়ের গভীরে দয়া বা মায়া বা উদারতা আছে। নো ওয়ান ইজ born hating another person because of the color of his skin or his background or his religion, বলছে কোনো মানুষই ধর্মের কারণে, পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে বা গায়ের চামড়ার রঙের জন্য যে মানুষকে ঘৃণা করবে এরকম বোধ নিয়ে কোনো মানুষের জন্ম হয় না, বরং সবাই কি করে, পিপল মাস্ট লার্ন টু হেট, বরং তারা ঘৃণা করতে শেখে, কেউ ঘৃণা নিয়ে জন্মায় না। ইফ দে ক্যান লার্ন টু হেট, সরি এখানে হেট হবে, আর যদি তারা ঘৃণা করতে শেখে, দে ক্যান বি টট টু লাভ, তাদেরকে তাহলে ভালোবাসাটাও শেখানো যাবে। কারণ কি, ফর লাভ কামস মোর ন্যাচারালি টু দ্য হিউম্যান হার্ট দ্যান ইটস অপোজিট, অপোজিট মানে ঘৃণা, কারণ ভালোবাসা ঘৃণার থেকে বরং খুব ন্যাচারালি মানুষের হৃদয়ে সৃষ্টি হয়। ঘৃণাটা পরবর্তীতে আসে, আর ভালোবাসা তো ন্যাচারালি আসে। অতএব কেউ যদি ঘৃণা করতে শেখে তাহলে তাকে ভালোবাসতেও শেখানো যাবে। ইভেন ইন দ্য গ্রিমেস্ট টাইমস ইন প্রিজন, বলছে এমনকি জেলখানার সবচেয়ে খারাপ মুহূর্তেও, হোয়েন মাই কমরেডস অ্যান্ড আই ওয়ার পুশড টু আওয়ার লিমিটস, মানে আমাদের অত্যাচার করতে করতে যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, তখনও আই উড সি আ গ্লিমার অফ হিউম্যানিটি ওয়ান অফ দ্য গার্ডস, হ্যাঁ, যারা গার্ড থাকতো তাদের মধ্যেও আমি মানবিকতার চিহ্ন দেখেছি। পারহাপস জাস্ট ফর আ সেকেন্ড, হয়তোবা সেকেন্ডের জন্য হলেও তাদের চোখে মুখে আমি দয়া মায়া দেখেছি। মানে যখন আমাদেরকে অত্যাচার করা হতো তখন গার্ডদের দিকে তাকিয়ে দেখতাম যে তারা আমাদের প্রতি মায়া শো করতেছে, হ্যাঁ। বাট ইট ওয়াজ এনাফ টু রিঅ্যাসিওর মি অ্যান্ড কিপ মি গোয়িং, অতএব ওই জাস্ট ফর আ সেকেন্ড, হ্যাঁ, শুধু কয়েক সেকেন্ডের জন্য তারা যে আমাদের প্রতি হিউম্যানিটি দেখিয়েছে, এটুকুই হয়তো আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য নিশ্চয়তা দিয়েছে যে না, এই মানুষগুলোকে একসময় ভালো বোধে আনা যাবে। ম্যানস গুডনেস ইজ আ ফ্লেম দ্যাট ক্যান বি হিডেন বাট নট নেভার এক্সটিংগুইশ, হ্যাঁ, বলছে মানুষের ভালো গুণগুলো হলো একটা আগুনের শিখার মতো, যেটা জ্বলতে থাকে, সেটাকে লুকিয়ে রাখা যায় কিন্তু কখনো নেভানো যায় না। তাহলে মানুষের গুডনেস হচ্ছে, ম্যানস গুডনেস হচ্ছে এমন একটা শিখার মতো যে শিখাটা লুকিয়ে রাখা যাবে কিন্তু নিভিয়ে ফেলা যাবে না। কি কথা বোঝা গেল? জি স্যার।
আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? দেখো তো। না স্যার। স্যার একটা শব্দ যে সেভরন অফ ইম্পালা, সেভরন মানে কি স্যার? শেভরন কালারের, শেভরন এই যে এরকম দেখতে, হ্যাঁ দেখো, ইম্পালা জেট বলা হয় এগুলোকে, হ্যাঁ দেখো। সারিবদ্ধ ইম্পালা আসলো তো। দেখো এটা একটা কালার ধরনের, হ্যাঁ এই যে হরিণের গায়ে যে ধরনের কালার না, এই ধরনের দেখো, আর লার্জ ব্রাউনিশ, ব্রাউনিশ। সেটা ইম্পালা মানে মানে সেভরন শব্দটার মানে। দেখো এখানে দেখো শেভরন, দেখো এই যে শেভরন বলতে এই যেভাবে আসলো না, ওরা কোথায় ফেললাম ওটা, একটা সামনে প্রথমে আসলো, কেটে দিলাম। এই দেখো এটা কেমন হতে পারে, এইভাবে দিয়ে এইভাবে না, ভি শেপ না, দেখো তো যখন জি বিমানগুলো স্যার। আসে। দেখো এইটা প্রথমে, তারপরে পিছনে এগুলো মানে এইভাবে দিয়ে এভাবে, দেখো কোথায় ফেললাম, এদিকে। দেখো এখানে বলছি কি, আ ভি শেপ লাইন অর স্ট্রিপ, স্পেশালি ওয়ান অন দ্য স্লিভ অর ইউনিফর্ম, যেটাই হোক সেটা না, মানে ওই ওই রকম আর কি, শেভরন কিসের প্রতীক। বুঝছি স্যার। The meaning of chevron is a figure, pattern or object having the shape of V, মানে বিজয়, ভিক্টরি, হ্যাঁ ভি দিয়ে কি বোঝায়, ভিক্টরি চিহ্ন, ভি এটা। এই যে এখানে যেটা দেওয়া হচ্ছে, এখানেও কি ভি না, দেখো এই কালারের। জি স্যার। মানে বিমানগুলো আসার গতিপথটা কিরকম? এই যে এরকম, হ্যাঁ ভি শেপের। আচ্ছা দাঁড়া তো, আমি একটু আসছি। সমস্যা নেই। আচ্ছা, তো সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। বলছে উই টুক আপ দ্য স্ট্রাগল উইথ আওয়ার আইজ ওয়াইড ওপেন, মানে কি আমরা বুঝে শুনেই সংগ্রামটা হাতে নিয়েছিলাম, হ্যাঁ আন্ডার নো ইলিউশন দ্যাট দ্য পাথ উড বি অ্যান ইজি ওয়ান। বলছে এরকম কোনো ইলিউশন বা মোহ নিয়ে আমরা শুরু করি না যে আমাদের পথটা খুব সহজ হবে, এরকম সহজ ভেবে কিন্তু আমরা সংগ্রামে নামি নাই, বরং আমরা ভেবেই নিয়েছি যে এটা কঠিন স্ট্রাগল হবে। অ্যাজ আ ইয়াং ম্যান হোয়েন আই জয়েন্ট দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, যখন আমি যোগ দিয়েছিলাম ইয়ং ম্যান হিসাবে, আই স দ্য প্রাইস মাই কমরেডস পেইড ফর দেয়ার বিলিভস, হ্যাঁ অ্যান্ড ইট ওয়াজ হাই। আমি তখন আমার কমরেডদের বা সহযোগীরা যে ধরনের মূল্য দিয়েছে, যে ধরনের স্যাক্রিফাইস করেছে, আমি দেখেছি সেটার প্রাইস কেমন হতে পারে। প্রাইসটা খুবই হাই ছিল। এই প্রাইস মানে কি, টাকা পয়সা দিয়ে দাম নাকি ভ্যালু বা মূল্য বোঝাচ্ছে? জীবনের জীবন, তাই তো, মূল্য বোঝাচ্ছে। ফর মাই সেলফ আই হ্যাভ নেভার রিগ্রেটেড মাই কমিটমেন্ট টু দ্য স্ট্রাগল। বলছে এই স্ট্রাগলে যোগ দিয়ে, তাই তো, আমি যে কমিটমেন্ট দেখিয়েছি সেটার জন্য আমি কখনো রিগ্রেট করি নাই। রিগ্রেট করা মানে কি, অনুতাপ করা। তাই তো, হ্যাঁ। and I was always prepared to face the hardships that affected me personally, এবং ব্যক্তিগতভাবে আমাকে যে সমস্যার মুখোমুখি হতে হয়েছে সেগুলোর জন্য আমি সর্বদা প্রস্তুত ছিলাম। I was prepared to face, but my family paid a terrible price. আমি তো ব্যক্তিগতভাবে তো একটা প্রাইস দিয়েছি, মূল্য দিয়েছি, কিন্তু আমার পরিবার সবচেয়ে ভয়ানক মূল্য দিয়েছে। পারহ্যাপস টু ডিয়ার আ প্রাইস, ডিয়ার মানে খুবই উচ্চ মূল্যের, তাই তো, বোঝাতে ফর মাই কমিটমেন্ট। তাহলে আমি এই সংগ্রামে যুক্ত হয়ে আমার যে কি ক্ষতি হয়েছে তা না, কিন্তু আমার পরিবার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে।
আমার পরিবার সবচেয়ে বেশি মূল্য দিয়েছে এর জন্য। বলছে ইন লাইফ every man has twin obligations to his family, to his parents, to his wife and children. বলছে যে প্রত্যেকটা পুরুষের দুইটা অব্লিগেশন আছে, দায়িত্ব আছে। একটা দায়িত্ব হলো তার পারিবারিক দায়িত্ব, সেটা তার পিতামাতার কাছে, পিতামাতার জন্য, সন্তানের জন্য, ওয়াইফের জন্য। হি হ্যাজ অ্যান অব্লিগেশন টু হিজ পিপল, এবং সাথে সাথে তার দেশ, সমাজ, কমিউনিটি বা তার জনগণের জন্য আর একটা দায়িত্ব রয়েছে। তাহলে টুইন মানে দুটা দায়িত্ব নাকি? একটা দায়িত্ব পরিবারের প্রতি, আর একটা দায়িত্ব সমাজ বা দেশের প্রতি। ইন আ সিভিল অ্যান্ড হিউম্যান সোসাইটি, অতএব আমাদের এরকম একটা বেসামরিক বা মানবিক সমাজে, each man is able to fulfill those obligations according to his own inclination and ability. অতএব প্রত্যেকটা পুরুষ বা প্রত্যেকটা মানুষ তার নিজস্ব সামর্থ্য বা ইচ্ছা মতোই সে এই অব্লিগেশনগুলোকে পূরণ করতে পারে। সেটা কেমন সমাজে? সিভিল অ্যান্ড হিউম্যান সোসাইটিতে। কিন্তু বাট ইন আ কান্ট্রি লাইক সাউথ আফ্রিকা, কিন্তু সাউথ আফ্রিকার মতো একটা দেশে it was almost impossible for a man of my birth and color to fulfill both of those obligations. অতএব একজন মানুষ হিসাবে এই দুই ধরনের অব্লিগেশনকে পূরণ করা আমার মতো মানুষের পক্ষে প্রায়, তাই তো অলমোস্ট ইম্পসিবল। কারণ আমার মতো মানুষের কাছে, আমার কালারের বা আমার দেশের বা আমার বংশের বা আমার রেসের মানুষের পক্ষে এই দুটা পূরণ করা সম্ভব না। একটা পূরণ করতে গেলে আর একটা পূরণ হবে না। In South Africa, a man of color who attempted to live as a human being was punished and isolated. অতএব সাউথ আফ্রিকাতে কোনো পুরুষ যদি মানুষের মতো করে বাঁচতে চায় তাহলে তাকে শাস্তি দেওয়া হচ্ছে বা তাকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। In South Africa, a man who tried to fulfill his duty to his people was inevitably ripped from his family and his home and forced to live a life apart, a twilight existence of secrecy and rebellion. আর যদি কোনো পুরুষ এই সাউথ আফ্রিকাতে সে যদি তার দেশের জন্য, তার জনগণের জন্য যদি কোনো দায়িত্ব পালন করতে যাচ্ছে, তো তাকে পরিবার থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, তাকে তার পরিবার ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে এবং তাকে বিচ্ছিন্ন জীবনযাপন করতে বাধ্য করা হচ্ছে। আর তখন তার লাইফটা হয়ে যাচ্ছে কেমন? আর টুইলাইট এক্সিস্টেন্স অফ সিক্রেসি অ্যান্ড রিভিলিয়ন। আলো এবং অন্ধকারের যেমন একটা মিশ্রণ থাকে, তেমনি এখানে গোপনীয়তা এবং প্রতিবাদী একটা জীবন তাকে যাপন করতে হচ্ছে। তাকে গোপনে গোপনে বিদ্রোহ করতে হচ্ছে, কারণ সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাকে লুকিয়ে থাকতে হচ্ছে এবং লুকিয়ে লুকিয়ে তাকে বিদ্রোহ করতে হচ্ছে। তাকে বলা হচ্ছে কি? আ টুইলাইট এক্সিস্টেন্স অফ সিক্রেসি অ্যান্ড রিভিলিয়ন। আই ডিড নট ইন দ্য বিগিনিং চুজ টু প্লেস মাই পিপল অ্যাবভ মাই ফ্যামিলি। বলছে আমি আমার জীবনের শুরুতে কখনো আমি আমার পরিবারের উপরে আমার জনগণকে স্থান দেই নাই। ঠিক আছে, আমি আমার জনগণকে প্রথমে স্থান দেই নাই। বাট ইন অ্যাটেম্পটিং টু সার্ভ মাই পিপল, কিন্তু যখন আমি আমার জনগণের জন্য সার্ভ করার চেষ্টা শুরু করেছি, I found that I was prevented from fulfilling my obligation as a son, as a brother, as a father and a husband. তাই যখনই আমি আমার দেশের জনগণের জন্য কাজ করা শুরু করেছি, তখনই আমি দেখতে পেলাম যে আমাকে আমার পরিবার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে, আমার পরিবারের প্রতি দায়িত্ব পালন থেকে আমাকে বাধা দেওয়া হচ্ছে। মানে আমি আমার পরিবার এবং দেশ উভয়ের প্রতি দায়িত্ব পালন করতে পারছি না। তার মানে কি? আমি যদি পরিবারের দায়িত্ব পালন করতে চাই, তাহলে জনগণের দায়িত্ব পালন করতে পারবো না। আর জনগণের কথা ভাবতে গেলে আমাকে লুকিয়ে থাকতে হবে, কারণ আমাকে তখন বিদ্রোহ করতে হচ্ছে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হচ্ছে। অতএব স্বাধীনভাবে চলে ফিরে আমি সরকারের বিরুদ্ধে তো যুদ্ধ করতে পারবো না, তাই না? তাই আমাকে গোপনে বিদ্রোহী জীবনযাপন করতে হয়েছে। পরিবারকে আমি সময় দিতে পারি নাই। তাতে ভাই হিসাবে, ছেলে হিসাবে, বাবা হিসাবে, তাই তো একজন স্বামী হিসাবে যে দায়িত্ব পালন করা উচিত, আমি সেই দায়িত্বগুলো পালন করতে পারিনি। কি কথা বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত রাখছি, কারণ এখান থেকে আরেকটু ভিন্ন তথ্য আছে। আগামীকালকে শুরুর দিকে আমরা মোটামুটি শেষ করে নিতে পারবো। তোমাদের কাজ হবে যদি সম্ভব হয় এটুকু একটু পড়ে নেওয়া, যদি পড়ে ফেলতে পারো তো আমরা নতুন একটা শুরু করবো, আর যদি সম্ভব না হয় তো সমস্যা না। তোমরা ইন্ট্রোডাকশন এবং যে সামারি তোমাদের বইয়ে আছে না? আছে কি দেখো তো? আছে স্যার। 233 থেকে আছে স্যার। 238 পেজ পর্যন্ত আমি যে টেক্সটটা পড়লাম, এই টেক্সটটা তো একটু রিভিশন করবে। টেক্সট রিভিশন করবা, দেখবা যে কোশ্চেন কঠিন হবে না। টেক্সটটা একটু পড়ে নিবা, আর এই ইন্ট্রোডাকশন এবং সামারিটা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবো। তো আগামী সমস্যা থাকলে আমি আলোচনা করবো, আর এভাবে আমরা মোটামুটি এটাকে আগামীকালকের মধ্যে শেষ করে ফেলতে পারবো।
আর যদি শুরুতে আমরা অল্পতে শেষ করতে পারি তাহলে আরেকটা টেক্সট আমরা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এমনি বাকি সবকিছু পড়াশোনা চলছে তো নাকি? আর পরীক্ষাটা যারা দাওনি আবারও বলছি, দয়া করে পরীক্ষাটা একটু আজকের মধ্যে দিয়ে দিও। আচ্ছা, তো আর কারো কোনো কথা আছে এমনিতে? হুম। কোনো কথা আছে? স্যার ক্রোনোলজি গুলো কি পড়া লাগবে? ক্রোনোলজি না, ওগুলো পড়ার দরকার নেই, ওগুলো তুমি পড়তে পারো এমনি জানার জন্য, ওগুলো অতটা দরকার নেই। হুম। যেগুলো গুরুত্বপূর্ণ আচ্ছা। কাজ যা কি আমিও বলে দিব, সমস্যা নেই, টেনশন করার কিছু নেই। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, তাহলে আগামী ক্লাসে কথা হবে। ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার।